আসসালামু আলাইকুম। বিগত দিনের মতো আজকেও শুরু করছি সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন সার্চ কর্তৃক আয়োজিত আমাদের প্রতিদিনকার শো সার্চ লাইভ টক শো। সার্চ লাইভ টক শোর আজকের অষ্টম পর্ব। অন্য দিনের মতো আমাদের সাথে আছেন দুইজন গুণী ব্যক্তিত্ব। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের অতিথিদের সাথে পরিচয় হয়ে যাব। বন্ধুরা, আপনাদের অবগতির জন্য বলছি, সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন সার্চের আয়োজনে আজকের এই অনুষ্ঠান সঞ্চালনায় আছি আমি রাকিবুল হক রুমন, এবং আজকের এই অনুষ্ঠানটি যার পরিকল্পনা পরিচালনায় মাহমুদুল হাসান সাগর। আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন সার্চ একটি সামাজিক, অরাজনৈতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠন, আপনারা নিশ্চয়ই অবগত আছেন। এবং সংস্থাটি গত 9 বছর যাবৎ কসবা উপজেলা সহ ব্রাহ্মণবাড়িয়া জেলা তথা কিছু কিছু ক্ষেত্রে বিশেষ করে ব্লাড ডোনেশনে কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় কার্যক্রম পরিচালনা করে আসছে সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন সার্চ। এছাড়াও সার্চ আপনারা জানেন যে বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে, সমাজ উন্নয়ন, সংস্কার ক্ষেত্রে এবং স্বাস্থ্য ক্ষেত্রে ব্যাপক কার্যক্রম পরিচালনা করে আসছে বিগত 9 বছর যাবৎ। অনেক কার্যক্রম সম্বন্ধে আমরা জানি। আর যারা সার্চ অর্গানাইজেশন নিয়ে আরো কিছু জানতে চান তাহলে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমাদের সার্চের ফেসবুক আইডি, সার্চের পেজে আপনারা যদি ভিজিট করেন তাহলে আমাদের বিস্তারিত কার্যক্রম সম্বন্ধে জানতে পারবেন। গত 9 বছরে সার্চ প্রায় 1300 ব্যাগের কাছাকাছি ব্লাড ডোনেশন করেছেন। এছাড়া আরো বিভিন্ন কার্যক্রম তো অব্যাহত আছেই। আর আপকামিং কার্যক্রম সম্বন্ধে যদি আপনারা জানতে চান তাহলে আপনাদেরকে আমি যেটা জানাতে চাই সেটা হলো, খুব শীঘ্রই জানেন দেশের করোনা পরিস্থিতির কারণে দেশের মধ্যম আয়ের মানুষ থেকে নিম্ন মধ্যম আয় এবং নিম্ন আয়ের মানুষ সবাই, শুধু তারাই নয়, উচ্চ আয়ের যারা আছে সবাই আমরা বাধাগ্রস্ত। বিশেষ করে যারা নিম্ন মধ্য আয় অথবা নিম্ন আয়ের মানুষ, তাদের জন্য আমরা কিছু ইফতার এবং সেহরি খাদ্য সামগ্রী, যদি সম্ভব হয় ঈদের খাদ্য সামগ্রী, এগুলা সংযুক্ত করে আমরা একটা ফান্ড ক্রিয়েট করে তাদের মাধ্যমে আমরা সেটা বিতরণ করতে চাচ্ছি। এটা আমাদের একটা ব্যাপক কার্যক্রম হবে কসবা উপজেলা ব্যাপী। তো বন্ধুরা, আপনারা সার্চের সদস্য যারা আছেন তারা তো অবশ্যই এই কার্যক্রমের সাথে যুক্ত থাকবেন, ফিজিক্যালি, ফাইন্যান্সিয়ালি যেভাবে এবং পরামর্শ দিয়ে যেভাবে সম্ভব হয়। পাশাপাশি আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন, আপনারাও যদি আমাদের এই মহৎ কাজের সাথে যুক্ত হতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমাদের সার্চের অফিসিয়াল নাম্বারে অথবা আমাদের সাথে। বিলম্ব করছি না, শুরু করছি আজকের এই অনুষ্ঠান। সার্চ লাইভ টক শোর অষ্টম পর্বে অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন সুনামধন্য বাংলাদেশের টেলিভিশন চ্যানেল, বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ 24 এর সিনিয়র রিপোর্টার জনাব বাবু কামরুজ্জামান। বাবু কামরুজ্জামান, আপনাকে আজকের এই সার্চ লাইভ টক শোতে স্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে আমাকে স্বাগত জানানোর জন্য। জি ধন্যবাদ। আমাদের মাঝে বাবু কামরুজ্জামান ছাড়াও সুদূর মানে বৈশ্বিক পরিস্থিতি, অর্থাৎ বিশেষ করে আপনারা জানেন করোনা পরিস্থিতি যদি আমরা বিবেচনা করি, প্রথমে যুক্তরাষ্ট্রের নাম আসে, তারপরে আসে ইটালি, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের নাম। তো আমাদের সাথে আজকে যুক্ত হবেন বিগত দিনের মতোই প্রবাসী বাংলাদেশি আমাদের প্রিয় ভাই জনাব আনোয়ার হুসাইন, যিনি লন্ডনের এক ইউনিভার্সিটি থেকে এমএসসি করছেন। জনাব আনোয়ার হুসাইন আমাদের সাথে যুক্ত হবে লন্ডন থেকে। আনোয়ার ভাই, আপনাকে স্বাগতম জানাচ্ছি সার্চ স্টুডিও থেকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, রমাদান করিম। ওকে, অনেক ধন্যবাদ। আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, প্রথমেই আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? জি। ওকে, প্রথমে আমি বাবু আপনার কাছে আসব। বিশেষ করে আমি এবং জনাব আনোয়ার হোসেন, আপনি আমাদের সাথে যুক্ত থাকবেন। বাবু কামরুজ্জামানকে প্রশ্ন করি, আপনার কাছে আমরা ফেরত আসব। প্রথম প্রশ্ন আমি জনাব বাবু কামরুজ্জামান আপনার কাছে আমরা আসতে চাই। আমরা জানি যে দেশের আপনি মিডিয়া ব্যক্তিত্ব, মিডিয়ার সাথে কাজ করছেন এবং মানবতার কল্যাণে একজন সাংবাদিক বলবো, একজন দেশ মানবতার কাজে নিয়োজিত জনসাধারণের বন্ধু হিসেবে কাজ করছেন। আমরা জানি, আমরা খুব ভালোভাবে জানি যে দেশের করোনা পরিস্থিতির কারণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ধরে কলকারখানা, অফিস অনেক কিছুই বন্ধ, কিন্তু জরুরি কাজে যুক্ত যে সকল প্রতিষ্ঠান আছে, বিশেষ করে হসপিটাল, বাংলাদেশ পুলিশ, আর্মি সহ এরকম, এবং আপনারা যারা মিডিয়া ব্যক্তিত্ব আছেন, বিভিন্ন সংবাদ চ্যানেলের সাথে যুক্ত আছেন, আপনারা কিন্তু ছুটি নেই। ওভারঅল সবকিছু মিলিয়ে যে করোনা পরিস্থিতি, ছুটি নেই, দেশ মানবতার জন্য কাজ করছেন, আপনার অনুভূতি কি?
আসলে প্রথমে বলে নেই যে সংবাদকর্মী হিসেবে আমরা সবসময় প্রশ্ন করে অভ্যস্ত, উত্তর দিয়ে নয়। তো আজকে আমাকে একটু ভিন্ন ধরনের প্রেক্ষাপট, আজকে যেহেতু আমাকে উত্তর দিতে হবে আপনার কাছে, তো সেটা আমার জন্য একটু কঠিনই বটে। তারপরেও যদি বলা যে আমি আসলে মিডিয়া ব্যক্তিত্ব বলা যায় না, আমরা সংবাদকর্মী যারা একেবারে কর্মী বলেই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং মাঠে ঘাটে গিয়ে মানুষের সাথে কাজ করে, এটা আসলে আমাদের সাথে এক ধরনের অভ্যস্ততার কারণে আমরা এখন এতে বলা যায় যে এক ধরনের অভ্যস্ত হয়েই গেছে এবং এটাকে আমাদের মেনে নেওয়া এবং মানিয়ে নেওয়ার যে ব্যাপার সেটি আমাদের মধ্যে চলে এসছে। এবং আমরা মনে করি যে শুধু আমরা নই, এখানে যারা চিকিৎসক হিসেবে কাজ করছেন তারা সবচেয়ে বেশি ঝুঁকি নিয়ে কাজ করছেন এবং তারা সামনের সারির যোদ্ধা। আর আমরা পেশা হিসেবে এটা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যেই পড়ে যে এই কাজগুলো আমাদেরকে করতে হবে, সংবাদ সংগ্রহ করতে হবে। কেননা এক একটা জবের এক একটা নেচার থাকে, আমাদের চাকরির ধরনটাই এরকম। আমাদের পরিবারের সদস্যরাও হয়তো আমাদেরকে নিয়ে উদ্বিগ্ন থাকেন, তারপরেও আমরা জানি যে তারাও আসলে মানসিক ভাবে একটা সময় মানিয়ে নেন যে এই চাকরির ধরনটা এরকম। এই কারণে আমাদেরকে বোধহয় এই বাড়তি ঝুঁকিটুকু নিতেই হবে এবং আমাদের মতো করে অন্যান্য পেশার অনেকেই কিন্তু এই ধরনের ঝুঁকি নিয়েই কাজ করছেন। তো যেটি বলার যে এই অনুভূতি, ঝুঁকি নিয়ে প্রতিদিন কাজ করছি আমরা প্রতিদিন। যেমন আমি গতকালকের কথা যদি আপনাকে বলি, আমি গতকালকে মধ্যবিত্তের সংকট নিয়ে একটি প্রতিবেদনের জন্য ঢাকার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে কাজ করেছি। সেখানে মোহাম্মদপুরে একটি স্বেচ্ছাসেবী সংগঠন, তারা বিভিন্ন জায়গায় মধ্যবিত্তদেরকে ভিন্ন ধরনের একটি উদ্যোগ আমি দেখেছি, সেটি নিয়ে প্রতিবেদন করেছি এবং আজকে কিন্তু সেটি আমাদের নিউজ 24 টেলিভিশনে সেটি সারাদিন ব্যাপী প্রত্যেক বুলেটিনে আমাদের নিউজ সংবাদটি প্রচার হচ্ছে। তো গতকালকে যেটি করেছিলাম সেখানে স্বেচ্ছাসেবীরা দেখেছি যে তারা ব্যক্তি উদ্যোগে একটি হটলাইন নাম্বার চালু করেছে, যেখানে মধ্যবিত্তরা কিন্তু এই সব মানে সংকটের সময় তারা একটু বাড়তি দোলাচলের মধ্যে রয়েছেন। কেননা তাদের মধ্যে না হাত পাততে তাদের মধ্যে যেমন এক ধরনের লজ্জা সংশয় রয়েছে, আবার এই বাস্তবতা মেনে নেওয়ার জন্য কিন্তু সবাই প্রস্তুত নয়। সেক্ষেত্রে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর বেশ কিছু মানুষ, এবং এই সংখ্যাটা যদি আপনাকে পরিসংখ্যান দিয়ে বলি, দেশের 55% মানুষ আসলে মধ্যবিত্ত। এবং আরো যদি বিস্তৃত আকারে বলি যে যাদের বেতন 10 থেকে 42,000 টাকা পর্যন্ত ধরা হয়, 10,000 থেকে 42,000 ব্যবধানটা অনেক বড়, কিন্তু এদেরকে কিন্তু মধ্যবিত্ত শ্রেণীতে ফেলা হয়। তো এই সংখ্যা যখন 55%, এই মানুষগুলো কিন্তু এখন আসলে অনেক ছোট ছোট চাকরি করেন, তারা কিন্তু চাকরি হারা। গতকালকে আমি একজনের সাক্ষাৎকার নিয়েছি, আমি নিজেই সেটা খুঁজে বের করেছি সেই স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে। তিনি যেটি বললেন যে 4.5 বছর ধরে তিনি একটি ছোট প্রতিষ্ঠানে চাকরি করতেন, গত 1 এপ্রিল থেকে তার চাকরিটি আসলে হারিয়েছেন। তার প্রতিষ্ঠানের অনেককে ছাঁটাই করা হয়েছে, তিনি নিজেও সেই ছাঁটাইয়ের শিকার হয়েছেন। এবং সেই নুরুল ইসলাম, তার নাম নুরুল ইসলাম নামে সেই ভদ্রলোক মোহাম্মদপুরের রায়ের বাজার এলাকায় তিনি থাকেন। রায়ের বাজারের তিনি আমাকে গতকালকেই তার আসলে সাক্ষাৎকার নিয়েছিলাম এবং বললেন যে সামনের দিনে তার পরিবারের 5 জন সদস্য এবং একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি কিন্তু নুরুল ইসলাম, এবং তিনি জানেন না যে আসলে আগামী দিনগুলো তিনি কিভাবে চলবেন। এই মুহূর্তে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সীমিত পরিসরে যতটুকু তাকে সহায়তা বা প্রণোদনা বা খাদ্য সরবরাহ করছে সেটি দিয়ে তিনি দিন যাপন করছেন, বাট আগামী দিন নিয়ে কিন্তু তিনি ভীষণ অনিশ্চয়তা। এবং একইভাবে আমি যেটি বলতে চাই যে এই মধ্যবিত্ত শ্রেণী, অবশ্যই গরিবদের কথা আমি বলবো, একটু পরেই বলতে চাচ্ছি সেটি। মধ্যবিত্ত শ্রেণীর কথা এই কারণেই বললাম যে এদের সংকটের জায়গাটা অনেক বেশি। যেটি বললাম যে আমি আসলে সাহায্য চাইবো, এই জায়গাটুকু বোধহয় আমার জন্য খোলা নেই এবং আমার মধ্যে সংশয় কাজ করে যে আমি আসলে কার কাছে সাহায্য চাইবো। তো সরকার কিন্তু এর মধ্যে আসলে মধ্যবিত্ত শ্রেণী নিয়েও একটু ভাবছেন এবং তারাও চেষ্টা করছেন যে এদেরকে কিভাবে তালিকা করে ডেটাবেজের আওতায় নিয়ে আসা যায় এবং মধ্যবিত্ত শ্রেণীদেরকে কিভাবে বা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীকে কিভাবে এই সহায়তার আওতায় বা প্রণোদনার আওতায় নিয়ে আসা যায়, এটি দুর্যোগ মন্ত্রণালয় থেকে এর মধ্যে তালিকার চিন্তা করা হচ্ছে এবং প্রধানমন্ত্রীও কিন্তু এটা তার বক্তব্যে বলেছিলেন। তো যাই হোক, এই হলো মধ্যবিত্তের গল্প। আর যেটি বলা যে গরিবদের কথা, সেটি হচ্ছে যে আমরা দেখেছি যে আমাদের দেশের বাস্তবতা, রূঢ় বাস্তবতা দেখলাম যে মহামারীর মতো একটা সময়ে আমরা লক্ষ্য করলাম যে সেখানেও গরিবদের যে ত্রাণ বা গরিবদের জন্য যে সাহায্য সহযোগিতা, সেটি কিন্তু একটি ভয়াবহ চিত্র আমরা দেখলাম যে আমরা এই সময়েও কতটা দুর্নীতির আশ্রয় নিলাম এবং বিভিন্ন রকমের দেখলাম যে ত্রাণ নিয়ে কতটা অনিয়ম আমাদের দেশে, সেটি কিন্তু আমরা গণমাধ্যমে দেখেছি যে চাল থেকে শুরু করে তেল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো আসলে কি পরিমাণ ছয় হয়েছে। তো সার্বিকভাবে আসলে গরিবদের জন্য সরকার হয়তো ত্রাণ বরাদ্দ করছে, কিন্তু সেটি কতটা যথাযথভাবে পৌঁছাচ্ছে সেই চিত্র কিন্তু আমরা দেখেছি। এক ধরনের দুর্দশা দেখেছি যে সেখানে কিন্তু অনেক মানুষ পেয়েছেন, অনেক মানুষ পাননি, এবং সমন্বয়হীনতা। এবং বলা হয়েছে যে যাদের কাছে জাতীয় পরিচয়পত্র থাকবে তারা আসলে এই সহায়তা পাবেন। এখন প্রশ্ন হলো যে আমরা সংবাদ মাধ্যমে কাজ করতে গিয়ে মাঠে ঘাটে অনেককেই দেখেছি যে
একটি রিক্সা চালক কিন্তু তার এলাকায় যার জাতীয় পরিচয়পত্র, তিনি কিন্তু এই জাতীয় পরিচয়পত্র পকেটে করে নিয়ে ঢাকায় রিক্সা চালাতে হয়তো আসেননি। এরকম অসংখ্য রিক্সা চালক আছেন, এরকম অসংখ্য কাজের বউ আছেন, বা অসংখ্য এই কাজ করতেন, দোকানে কাজ করতেন, কর্মচারী হিসেবে কাজ করতেন, বা হোটেল রেস্টুরেন্টে কাজ করতেন। অনেকের পকেটে হয়তো ন্যাশনাল আইডি কার্ড নেই, কিন্তু তার মানে কি সেই লোকটি না খেয়ে থাকবে? বিষয়টি এমন নয়, কারণ তার ন্যাশনাল আইডি কার্ডটি হয়তো গ্রামে রয়েছে। তো এই ক্ষেত্রে নানান রকম সমন্বয়হীনতা দেখেছি আমরা, ত্রাণ নিয়ে অব্যবস্থাপনা দেখেছি, এবং এটি আমাদের দেশের নতুন নয়। তারপরেও বলবো যে মহামারীর এই সময়ে এটি আসলে আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমরা সত্যিকার অর্থেই আমাদের মধ্যে নৈতিকতার কতটা অভাব, এবং আমাদের মূল্যবোধের কত অবক্ষয় হচ্ছে। তো এই হচ্ছে বিষয়। আপনি যদি আরো কোনো প্রশ্ন করেন সেক্ষেত্রে আরো, এবং আমাদের সাথে যেহেতু আরো একজন অতিথি রয়েছেন, তার কাছ থেকেও আমরা নিশ্চয়ই বিশ্ব প্রেক্ষাপটে শুনবো। বাংলাদেশের অবস্থা দর্শক এর মধ্যেই জানে। ছোট করে যদি বলে দিই যে আজকে আমরা জানি এখন পর্যন্ত 175 জন এর মধ্যেই প্রাণ হারিয়েছেন, এবং প্রত্যেকটি প্রাণ যারা হারিয়েছেন সেই সকল পরিবারের প্রতি সমবেদনা এবং শ্রদ্ধা জানাই। এবং সারা বিশ্বের বৈশ্বিক মৃত্যুর হারটিও যে আমরা জানি যে 2,38,000 মানুষ প্রাণ হারিয়েছেন। তো এই সংখ্যাটা কিন্তু আসলে ক্রমেই বাড়ছে, এবং বাংলাদেশে আজকেও কিন্তু আমরা জানি যে 5 জন, স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিং এ জানানো হয়েছে 5 জনের মধ্যেই প্রাণ হারিয়েছেন, এবং সব মিলিয়ে 175 জনকে আমরা হারিয়েছি। তো আপনার পরবর্তী প্রশ্নে যাই, এবং আমাদের সাথে যেহেতু আরো একজন অতিথি রয়েছেন আমরা তার কাছ থেকেও শুনবো। জি, ধন্যবাদ। সুন্দরভাবে আপনি আপনার বক্তব্য উপস্থাপন করছেন প্রাণবন্ত ভাষায়, এবং এবং আপনি আজকের যে তথ্যটি আসলে দর্শকরা যারা জানে না তারাও আপনার কাছ থেকে জেনে গেলেন। ধন্যবাদ বাবু কামরুজ্জামান। আমরা এই পর্যায়ে আমরা শুধু লন্ডনের থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের আরেকজন অতিথি জনাব আনোয়ার হোসাইন। তিনি এখানে ব্র্যান্ড ম্যানেজার হিসেবে আছেন QIOR লিমিটেড, যেটা লন্ডনে অবস্থিত, এবং এমএসসি করছেন HSCM ইউনিভার্সিটি অফ ব্র্যাডফোর্ড UK। ওখান থেকে উনি এমএসসি করছেন, ওনার জন্য অনেক অনেক শুভকামনা। প্রথম প্রশ্ন, আনোয়ার ভাই, বাংলাদেশ পুরো বিশ্বের প্রথম সারির যদি কয়েকটা দেশ বলি যেখানে করোনা আক্রান্তের সংখ্যা অনেক এবং খুব ঝুঁকিতে আছে, তার মধ্যে আমি বলবো আপনার যুক্তরাজ্য, যেখানে আপনি অবস্থান করছেন। যুক্তরাজ্যে অবস্থান করছেন। প্রথম প্রশ্ন যদি করি, ওভারঅল এই করোনা পরিস্থিতিতে কেমন আছেন? আপনি কেমন আছেন? আমাদের প্রবাসী বাঙালিরা কেমন আছে? ওকে, থ্যাংক ইউ। এটা আসলে একটু কনসার্ন। এই কোশ্চেনটা যাওয়ার আগে আমি আরেকটা ব্যাপার বলতে চাই, ইউকে তে স্প্রেড কিভাবে হয়েছে এটা একটু বলে তারপর ওখানে যাচ্ছি আমি। তো ইউকে যে করোনা ভাইরাস, যেটা কোভিড-19, সো যেটা হয়েছে, ওয়ান অফ দ্য পার্সন ইজ কল্ড সুপার স্প্রেডার। যে তার সম্পর্কে একটু বলা দরকার। সে একজন বিজনেসম্যান, সে সিঙ্গাপুরে গেছে তার বিজনেস কনফারেন্স করতে। সিঙ্গাপুর থেকে সে বিজনেস কনফারেন্স করে চলে আসছে ফ্রান্সে সে কিছুদিন স্টে করছে, ওখানেও একটা বিজনেস কনফারেন্স ছিল। তো ওখান থেকে এসে তারপরে চলে আসছে এখান ইউকেতে। এটা প্রবাবলি দ্য ক্রয়ডন জায়গাটার নাম। তো ওই ব্যক্তি সে জানতো না যে করোনা ভাইরাস হয়েছে। সে একদিন তার ওয়াইফের যখন অসুখটা হয়েছে, তো টেস্ট করার পরে পজিটিভ পাওয়া গেছে, তখন সে রিয়েলাইজ, তখন তাকেও টেস্ট করা হয়েছে, তখন তাকে ফাইন্ড আউট করা হয়েছে যে এটা করোনা ভাইরাস। তো বেসিক্যালি ওখান থেকে করোনা ভাইরাসটা পসিবলি সবাই এটা এজিউম করতেছে যে পসিবলি উনি হচ্ছে সুপার স্প্রেডার, যে কিনা স্প্রেড করছে ইউকে এবং ফ্রান্স, সিঙ্গাপুর থেকে ক্যারি করে নিয়ে আসছে। তো এটা হচ্ছে করোনা ভাইরাসের ইউকের অবস্থানটা। আর টোটালি ইউকে তে এটা সত্যি কথা, আমরা মনে হয় 4 নম্বরে আছি ইউকে। লাস্ট ইয়াস্টারডে যে ইয়াটা দেখলাম, ওয়ার্ল্ড মিটারে যেটা দেখলাম, সেটা হচ্ছে 4 নম্বরে আমরা আছি। 4 নম্বর অবস্থান থাকা এবং খুব দ্রুতই বাড়ছে। বাট একটা গুড থিংস হচ্ছে আমাদের টেস্টিং সিস্টেমটা অনেক বেশি। লাইক লাস্ট ওয়েডনেসডেতে ওরা 80,000 টেস্ট করছে পিপলদের মধ্যে, এবং 6,000 এফেক্টেড পাওয়া গেছে। তো সেই ক্ষেত্রে যারা এখন আপাতত আমরা এক্সপেক্ট করতেছি যে গভর্নমেন্ট থেকে এক্সপেক্ট করতেছে যে এটা পসিবলি আমাদের পিক টাইমটা চলে গেছে, যেই টাইমটা আমাদের ডেঞ্জার টাইমটা চলে গেছে, এটা আপাতত সবাই বিশ্বাস করে। তো এই 6 উইকস টাইম আমাদের ইউকেতে আমরা স্পেশালি আমরা বাঙালি কমিউনিটি, তারপর এই ইউকের হোল জনগোষ্ঠী মধ্যে একটা খুবই খারাপ অবস্থা। ইভি স্টিল নাও আছে, তারপরও একটু
হতাশ না আর কি। তো যেটা হচ্ছে এখানে 6 উইকস টাইম আমাদের লকডাউন। 6 উইকস টাইমের মধ্যে কমপ্লিটলি এখানে যেটা হয়েছে, লকডাউন সিস্টেমটা এরকম হয়েছে যে একজন লোক কিছু সেক্টর যেমন হেলথ সেক্টর, পুলিশ, তারপরে গ্রোসারি, স্পেশালি লাইক গ্রোসারি সবসময় খোলা ছিল এখানে, তো সবাই শপিং করার জন্য, প্লাস গ্রোসারিটা অনলাইনে শপিং করার জন্য। তো আম, তো এখানে সবকিছু লকডাউন। বা একটা ব্যাপার আছে যে যদি কারো এদেশের সিস্টেমে যে এটা হয় যে যদি কারো ঠান্ডা সর্দি কাশি হয়, তাকে চিকিৎসা না দিয়ে কমপ্লিটলি 14 দিন ইয়াতে থাকতে বলে, আইসোলেশনে থাকতে বলে নিজের হোমের মধ্যে। তো আইসোলেশন থাকার পরে যদি ওয়ার্স্ট সিচুয়েশন দাঁড়ায়, যদি স্পেশালি লাইক শ্বাসকষ্ট, তখন তাদেরকে হসপিটালাইজ করে। কল দিলে অ্যাম্বুলেন্স দিয়ে হসপিটাল নিয়ে যায়, তো ট্রিট করে। কেউ হয়তো বেঁচে আসে, কেউ হয়তো মারা যায়। তো এখানে স্পেশালি বাঙালি কমিউনিটি কতগুলো বিষয় আছে, অনেক আমাদের মধ্যে অনেক, আমি জানি না কতগুলো এক্সাক্ট ফিগার, বাট আই অ্যাজিউম লাইক মোর দেন 50 পিপল ডাইড ইন বাংলাদেশি ব্যাকগ্রাউন্ড, যারা যারা মারা গেছে। তো আমি ছোট একটা ঘটনা বলতে পারি। একটা ফ্যামিলির যারা 2 ভাই একসাথে মারা গেছে, ভেরি রিসেন্ট, আই মিন আর্লি স্টেজ অফ দ্য করোনা ভাইরাস। তো সেটা ছিল তো এক ভাই গেছে গ্রোসারি শপিং করতে, তার নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কেনার জন্য মার্কেটে। তো ওখান থেকে সে করোনা ভাইরাস এফেক্টেড হয়েছে। তো সে হসপিটালাইজ হয়েছে, বা তার এজ ছিল মোর দেন 60। তো মোর দেন 60 এজ হওয়ার কারণে সে হসপিটালে মারা গেছে ইয়াতে। তারপরে সেম ডেতে তার ভাই ব্লাড ইনফেকশন হয়েছে, ফর নো রিজন, আই এম নট শিওর কি কারণে হয়েছে। তো ব্লাড ইনফেকশন হওয়ার পরে তারা করেছে, উনি হসপিটালে গেছে। তারপর চিকিৎসা দেওয়ার পরে যেদিন রিলিজ হবে সেই দিন উনি করোনা ভাইরাসে এফেক্টেড হয়েছে, এবং সেই দিনই তিনি মারা গেছে। তো ওভারঅল এই সিচুয়েশন, এবং আমার পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স আমি বলবো, সেটা হচ্ছে আমি ইন 3 years ago আমি একটা যেটা কিনা ক্লিনিক, ক্যামডেন আই ক্লিনিকের ম্যানেজার হিসেবে কাজ করতাম। তো ওখানে একজন ডাক্তার ছিল, ডক্টর জলিল, উনি বাংলাদেশি ডক্টর ছিল, এবং ডক্টর কনসালটেন্ট ছিল উনি মোরফিল হসপিটালের, ইউকে সবচেয়ে বড় যে আই হসপিটাল ওটার ছিল, ওটার উনি চিফ ছিল। তো তো ওনার সাথে আমি প্রায় 2-3 বার কাজ করছি একসাথে। তো রিসেন্টলি আমি একটা ওনার ফ্যামিলি থেকে একটা কল পাইছি, সে বললো যে উনি করোনা ভাইরাসে মারা গেছে। তো ওনার যেটা হয়েছে, উনি এজ হয়েছিল 75 ইয়ার্স ওল্ড, তো সেই কারণে হয়তো করোনা ভাইরাসে মারা গেছে। আর ওভারঅল আমরা এখন ইউকে যারা আছে, স্পেশালি লন্ডনে, কমপ্লিটলি বন্দি। লিমিটেড অ্যাক্সেস আছে, যেমন আমরা পার্কগুলোতে যেতে পারি, বাট ডিস্টেন্স রাখতে হবে, ডিস্টেন্স রেখে পার্কে যেতে হবে। প্রত্যেকটা শপিং গ্রোসারি শপগুলোতে রেগুলেশন 2 মিটার গ্যাপ রেখে তারপরে চলাফেরা করতে হয়। তো আপাতত পর্যন্ত আমরা লকডাউন আছি এখন, লিমিটেড অ্যাক্সেস, বাট সবকিছু বন্ধ আছে। ধন্যবাদ থেকে। জি, ধন্যবাদ আনোয়ার হোসেন। গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিচ্ছিলেন আমাদের সেই লন্ডন থেকে, যুক্তরাজ্যের লন্ডন থেকে আমাদের সাথে যুক্ত আছেন অলরেডি আনোয়ার হোসেন। আপনার কাছে আমরা ফিরবো। এই পর্যায়ে আমি যে প্রশ্নটি করতে চাই, বাবু কামরুজ্জামান, আপনি আপনার বক্তব্যেই বলছিলেন একটু আগে যে আপনারা সব সময় প্রশ্ন করে অভ্যস্ত, সংবাদকর্মী হিসেবে প্রশ্ন করে অভ্যস্ত, কিন্তু আজকে প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। আপনি কি বুঝছেন, আপনার অভিজ্ঞতা অনুযায়ী কোনটা সহজ কোনটা কঠিন মনে হচ্ছে আপনার কাছে, প্রশ্ন করা না উত্তর দেওয়া? অবশ্যই উত্তর দেওয়াটা বেশি কঠিন, তবে মানে রেশনাল যে প্রশ্নকর্তাও কিন্তু অনেক বুদ্ধিদীপ্ত প্রশ্নের উপর নির্ভর করে আসলে উত্তরদাতাকে উত্তর দিবেন। সেক্ষেত্রে দুটোই আসলে দরকার, দুটোরই সমন্বয় দরকার। প্রশ্ন করাও অনেক সময় কঠিন কাজ হয়ে যায়, যে আমি ঠিক আসলে কি প্রশ্ন করবো এবং সেটা সম্পর্কে আমি কতটা জানি। সেক্ষেত্রে আমরা অনেক সময় প্রশ্ন করতে গিয়েও তো অনেক সময় হিমশিম খেতে হয় আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাক, অনেক ধন্যবাদ।
এখন একটা যে প্রশ্নটা আপনার কাছে আছে, এটা আমাদের দর্শকদের একটা প্রশ্ন আসছে, সেটা হলো সিঙ্গাপুরের এক গবেষক দল, সিঙ্গাপুরের এক ইউনিভার্সিটির গবেষক দল বাংলাদেশে এসেছিল, বাংলাদেশ নিয়ে তারা গবেষণা করেছে এবং এটা প্রথম আলোতে সম্ভবত সংবাদটা ছাপিয়েছে। প্রশ্ন হলো সিঙ্গাপুরের গবেষক দলের একদল গবেষক তারা ধারণা করছেন যে বাংলাদেশ থেকে এই মে মাসের মধ্যেই করোনা প্রায় 99% চলে যাবে, বাংলাদেশ থেকে করোনা চলে যাবে। এই ঘটনার অর্থাৎ এই গবেষক দলের যে তথ্যটা, এটা কতটুক গ্রহণযোগ্য অথবা এটার কতটুক সত্যতা আছে বলে আপনি কিছু জানেন কিনা, বাবু কামরুজ্জামান? আমি জানি বলতে আসলে একেবারেই গবেষণা সম্পর্কে হয়তো আমরা জানি না। আমরা যেটা করি যে সংবাদকর্মী হিসেবে তথ্যগুলো সংগ্রহ করি এবং তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করি। সেক্ষেত্রে তথ্য নিয়ে আমাদের বিশ্লেষণ করা এক ধরনের কাজ। তো সেক্ষেত্রে আমি আপনাকে তাদের তথ্যের সাথে এটা বলতে পারি যে এটা শুধুমাত্র একটি ধারণা, অনুমান করা হচ্ছে যে হ্যাঁ মে মাস নাগাদ কমে যেতে পারে। আবার মার্কিন গবেষণার ফলাফল কিন্তু বলছে, আমরা গতকালকে বিভিন্ন সংবাদে সেটি হয়তো আপনারাও দেখেছেন, যে করোনার বিস্তার 2 বছর ব্যাপী থাকতে পারে। করোনার এই বিস্তার 2 বছর ব্যাপী থাকতে পারে, এটা মার্কিন কোনো একটি গবেষণা দল তারাও জানিয়েছেন। এবং WHO যেটি বলছেন যে এখন কিন্তু WHO কিন্তু এখন পর্যন্ত এই ধরনের কোনো নির্দেশনা দেয়নি যেটা মে মাসেই চলে যাবে বা এরকম চলে যাবে, এরকম কোন পূর্বাভাস কিন্তু আসলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেয়নি। বরং বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিনিয়ত আমাদেরকে সতর্কতা মেনে চলতে বলছেন এবং বলেই যাচ্ছেন যে এটি আসলে, তারা আনুষ্ঠানিকভাবে যেটি জানিয়েছে WHO, অনেকেই এক ধরনের গুজব ছড়াচ্ছিল যে এটি আসলে কৃত্রিম কোনো ভাইরাস কিনা, কোনো দেশের তৈরি কোনো ভাইরাস কিনা, সেটি নিয়ে WHO পরিষ্কার করে দিয়েছেন। তারা বলেছেন যে না, এটি আসলে প্রাকৃতিক ভাইরাস, এটি কোনো কৃত্রিম ভাইরাস নয়, এটি WHO একটি স্টেটমেন্ট আমরা জেনেছি। তো সেদিক থেকে আসলে করোনা ভাইরাস কবে চলে যাবে এটি সুনির্দিষ্ট করে বলা কঠিন। সেটি যেটা করা যেতে পারে, ফোরকাস্ট করা যেতে পারে, পূর্বাভাস দিচ্ছেন বিভিন্ন গবেষণার মাধ্যমে। তবে আমরা দেখেছি যে প্রত্যেকটি দেশেই 2 মাস বা 3 মাস সময় পর্যন্ত এটি যতটা রাইজিং ছিল, যতটা বাড়ছিল, একটা সময় গিয়ে কিন্তু সেটি আস্তে 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 সংক্রমণের হারটা কমে যায়। আসলে সত্যিকার অর্থে আমার দেশে যদি 60% লোক সংক্রমিত হয়ে যায়, তখন তো এটি আর বাড়ার সুযোগ থাকে না, তখন আস্তে 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 বরং কমার সম্ভাবনা তৈরি হয়। আর এই মুহূর্তে যে হারে এটি আসলে বিস্তার লাভ করছে, এটি নিঃসন্দেহে বলা কিন্তু হচ্ছে এবং বাড়ছে, এটি আমাদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়। এটি নিঃসন্দেহে বলা যায় বাংলাদেশের জন্য এটি খুবই ঝুঁকিপূর্ণ সময়। এবং এই মে মাসে কিন্তু আমরা দেখছি যে প্রতিদিনই বাড়ছে। এবং আপনি আমাদের পরীক্ষার সক্ষমতা কতটুকু সে প্রশ্নে যাচ্ছি না, আমরা গড়ে 5000 করে পরীক্ষা করছি এবং সেখানে কিন্তু অন্তত 500 শতাধিক করে সংক্রমণের ফলাফল আমরা জানতে পারছি। এবং প্রতিদিনই কিন্তু মৃত্যু থেমে নেই। গতকাল হয়তো 2 জন ছিল, আজকে হয়তো 5 জন, আগামীকাল কিন্তু আবার সেটি 10 জন হতে পারে। এবং ঢাকায় এক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে একটু বেশি মৃত্যুর হারটা বেশি। এবং শুরুর দিকে কিন্তু নানান রকম গুজব ছড়ানো হয়েছিল যে করোনায় কিন্তু বয়স্করা মারা যাচ্ছেন বেশি, বৃদ্ধরা প্রবীণরা বেশি মারা যাচ্ছেন এবং সেখানে ইয়াংদের মারা যাওয়ার সম্ভাবনা নেই। সেটি কিন্তু আসলে সেই ধারণা কিন্তু ভেঙে গেছে, কারণ করোনা কিন্তু প্রতিনিয়ত তার রূপ পাল্টিয়েছে এবং দেশ এবং পরিবেশ ভেদে আমরা দেখেছি তার সংক্রমণের, অর্থাৎ তার যে ছোবল, সেই ছোবলের রূপ কিন্তু ভিন্ন ভিন্ন হয়েছে, এক এক দেশে এক এক রকম হয়েছে করোনার যে সংক্রমণ। সেক্ষেত্রে বাংলাদেশে কিন্তু আমরা দেখেছি যে 30 থেকে 40-এর মধ্যেও মারা যাচ্ছে, শিশু মারা যাচ্ছে। তো এটি আসলে গবেষণা চলছে। আর একটি সুখকর, মানে বলে না যে মন্দের ভালো, সেদিক থেকে সুখকর খবর হলো যে সংকটাপন্ন যে রোগী রয়েছে, সেটি মার্কিন যুক্তরাষ্ট্র আজকে সবগুলো গণমাধ্যমে এটা আসলে প্রচার করা হচ্ছে যে প্রতিষেধক হিসেবে রেমডেসিভির নামে একটি ওষুধের কথা বলা হচ্ছে। রেমডেসিভির সেটিকে আসলে প্রতিষেধক হিসেবে ব্যবহার করার আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে। তো এটি হলে দেখা যাক সেটি আসলে কতটা সহায়ক হয়। এবং তারা আশা করছেন যে এর মাধ্যমে সংক্রমণটাকে ঠেকানো বা মোকাবেলা অনেকাংশেই সম্ভব, এটি যুক্তরাষ্ট্র মনে করছে। এর পরবর্তীতে আর আপনাকে যদি বলি যে প্রতিষেধক নিয়ে যেটি বলা, আমরা দেখেছি যে 1 ডজনেরও বেশি প্রতিষ্ঠান, বহুজাতিক প্রতিষ্ঠানগুলো কিন্তু, অর্থাৎ ওষুধ গবেষণা প্রতিষ্ঠান বা বিপণনকারী প্রতিষ্ঠান যাই বলি, এই প্রতিষ্ঠানগুলো কিন্তু গবেষণা চালিয়ে যাচ্ছেন এবং এটি কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। এবং এর মধ্যে কিন্তু আবার একটা বাণিজ্যিক ব্যাপারও রয়েছে, এটি নিয়েও লেখালেখি হয়েছে। আমরা দেখেছি যে অনেক আমাদের দেশীয় গবেষকরা আবার লেখালেখি করেছেন যে আমাদের মতো নিম্ন
মধ্যবিত্ত দেশগুলোর জন্য বা নিম্ন আয়ের দেশগুলোর জন্য বা উন্নয়নশীল দেশগুলোর জন্য সেই প্রতিষেধক বা ঔষধ কবে আবিষ্কার হবে সেটি আমাদের হাতে এসে পৌঁছানো এবং সাশ্রয়ী মূল্যে পৌঁছানো সেটিও একটি দুঃসাধ্য ব্যাপার এবং সময় সাপেক্ষ ব্যাপার। তো এখনই আসলে এটা নিশ্চিত করে বলার কিছু নেই, এখনো আমরা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছি, আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। আসলে প্রকৃতির বিরুদ্ধে যাওয়ার সুযোগ নেই, আমরা আসলে চাইলেও প্রকৃতির বিরুদ্ধে যেতে পারি না, সেটাই প্রমাণিত হয়েছে। তো আমরা মিজানুর রহমানের দুঃখিত আনোয়ার ভাইয়ের কাছ থেকে নিশ্চয়ই লন্ডন থেকে আমাদের সাথে রয়েছেন, আরো কিছু শুনে পরবর্তীতে যদি সময় থাকে সেক্ষেত্রে আমাকে বলার সুযোগ দিলে আরো বলতে চাই। জি ধন্যবাদ, সুন্দর তথ্য পাচ্ছিলাম। বন্ধুরা, আমি দর্শকদের অবগতির জন্য বলে নিচ্ছি আরো একবার, আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত হচ্ছেন দুজন গুণী ব্যক্তিত্ব। নিউজ 24 সুনামধন্য নিউজ 24 টিভি চ্যানেল নিউজ 24 এর সিনিয়র রিপোর্টার বাবু কামরুজ্জামান আমাদের সাথে যুক্ত আছেন। আমাদের সাথে লন্ডন থেকে যুক্ত আছেন জনাব আনোয়ার হুসাইন। এবং আপনারা অনেকেই হয়তো কমেন্ট করছেন, প্রশ্ন করছেন। আমাদের স্ক্রিনে প্রশ্ন আজকে টেকনিক্যাল কোন জটিলতার কারণে আসলে আমরা আজকে সকলের প্রশ্নগুলা এখানে শো হচ্ছে না বা আমরা ওইভাবে দেখতে পাচ্ছি না, আমরা সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আমরা নিশ্চয়ই পরবর্তী পর্বে সেভাবে আপনাদের প্রশ্ন পাবো জোরালো ভাবে, এবং সেই অনুযায়ী আমাদের অতিথিরা হয়তো উত্তর দেওয়ার চেষ্টা করবে। আমরা এই পর্যায়ে সেই লন্ডন থেকে আমাদের সাথে যুক্ত আছেন আনোয়ার হোসেন। আনোয়ার ভাইয়ের কাছে যেতে চাই। আনোয়ার ভাইয়ের কাছে আমার যে প্রশ্নটা, নিশ্চয়ই কিছুদিন আগে আমরা শুনেছি আপনাদের প্রাইম মিনিস্টার, আমি তো এখন বলবো আপনাদের, যেহেতু আপনি ওখানে আছেন দীর্ঘ সময় যাবত, প্রাইম মিনিস্টার বরিস জনসন তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। উনার কি পরিস্থিতি এখন, উনি কেমন আছেন? থ্যাংক ইউ। হ্যাঁ, এটা সত্যি কথা, উনি অনেক খুব খারাপ অবস্থায় ছিলেন, এটা একদম আইসিইউ তে চলে যেতে হয়েছে, বাট এখন ভালো। কালকে লাস্ট প্রেস ব্রিফিং করছে উনি। তো ওনার যেটা হয়েছে, এবং ইউকের যে করোনা ভাইরাস, সেটা হচ্ছে আপনার স্পেশালি লাইক প্রিন্স চার্লস ওনারও হয়েছিল। তো উনি সেলফ আইসোলেশন থেকে কমপ্লিট রিকভার করছে। বাট বরিস জনসনের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে উনি রিকভার করতে পারেনি, ওনাকে হি হ্যাজ টু গো টু আইসিইউ। সো ওখানে আইসিইউ তে নাম হয়েছিল। হ্যাঁ, আইসিইউ পর্যন্ত যেতে ছিল, বিকজ ভেন্টিলেশন ইউজ করতে হয়েছে। তো ওনার একদম ব্রিদিং প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, রিকভার করার পরে এটা ভালো, মানে গুড সিচুয়েশন। তো এখানে ইউকে তে যে বিষয়টা আসে সবসময়, যে লাইক কারো যদি সর্দি কাশি, আমি যেটা প্রথমেই বলছি, যে সর্দি কাশি যদি হয় তাহলে আমাদের সিস্টেমটা হচ্ছে আমরা অলওয়েজ জিপি সিস্টেম থাকে। আমাদের হেলথ সিস্টেম দুইটা স্টেজ থাকে। প্রথম স্টেজটা হচ্ছে আপনার লোকাল এরিয়াতে ডাক্তাররা, স্পেশালিস্ট ডাক্তাররা বসে, যারা আপনার হেলথটাকে নর্মালি চেক আপ করে এবং তারা আপনার কন্ডিশনটা দেখে, যদি নর্মাল হয় তাহলে সেরে যাওয়ার মতো দিতে পারে। কিন্তু যদি এটা দেন তারা আপনাদেরকে হসপিটালে পাঠাবে। তো এক্ষেত্রে সেম জিনিস। এবং আরেকটা আছে অনলাইন সার্ভিস, যেটা কিনা আমরা ফোন দিলে 111 যদি কল করি তাহলে লেস ইমার্জেন্সি হসপিটালাইজ করবে ওরা আমাদেরকে, ওরা অ্যাডভাইস করবে, ওরা দেখবে 24 আওয়ার্স সার্ভিস। ওরা ফোনে সব ডিটেলস জানবে, জানার পরে যদি মনে করে যে হসপিটালে পাঠাতে হবে, ওরা নিজেরাই অ্যাম্বুলেন্স ডাকার পর আপনাদেরকে হসপিটালে পাঠাবে। তো সেটা হচ্ছে যখন আমরা জিপিতে কল দেই, তো জিপি আমাদেরকে বলে যে ইউ হ্যাভ টু বি isolated yourself from family, from everyone is 14 days normally from the day that you started you feel like আপনার সর্দি কাশিটা কখন শুরু হয়েছে সেই দিন থেকে আপনার 14 দিন থাকবে। তো ওরা কন্টিনিউ আপনি কন্টিনিউ ওদের সাথে কানেক্টেড থাকবেন যতদিন পর্যন্ত আপনার ইয়া না হয়। তো কন্টিনিউ যখন কানেক্টেড থাকবেন, আপনি যখন কোনো আপডেট, সেটা যদি ওয়ার্স্ট সিনারিওতে যায় তখন ওরা আস্তে আস্তে আপনাকে ইয়ে করবে। আর যদি কোনো খারাপ দিকে না যায় তাহলে 14 দিন থেকে সেরে যাবে। ধন্যবাদ। আনোয়ার হোসেন, আপনার কাছে আমার পরের প্রশ্ন যেটা, সেটা হলো আপনি নিশ্চয়ই আমরা জানি যে আপনি পুরা শুধু আপনার যুক্তরাজ্যে নয়, শুধু বাংলাদেশে নয়, পুরো বিশ্বের খোঁজ খবর রাখছেন। সাম্প্রতিক বিভিন্ন মিডিয়াতে যে নিউজটা আসছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি
এক প্রকার দাবি করছেন যে এই যে করোনা ভাইরাসটি এটি আসলে চীনের ওহানের যে ল্যাবরেটরি, সেই ল্যাবরেটরিতে তৈরি আসলে একটা ভাইরাস। কিন্তু ঠিক ওই দিনই, একই দিনে দেখা গেছে যে যুক্তরাষ্ট্রের এক গবেষক দল তারা বলছে যে না, এটা একটা প্রাকৃতিক ভাইরাস, এটা এত নিখুঁত একটি ভাইরাস যেটা মানুষের দ্বারা তৈরি করা সম্ভব না। এই বিষয়ে আপনার কি অভিমত? আমি আসলে ওইটা দেখতেছিলাম খবরটা, এবং আরো খুব খারাপ অবস্থা হয়েছে। যেমন আমেরিকা যখন ডোনাল্ড ট্রাম্প যখন এই কথা বললো, তখন এটা দাবি করলো, তখন চীন থেকে দাবি করা হলো যে চীন থেকে দাবি করা হয়েছে যে এটা প্যান্টাগন থেকে হয়েছে। এগুলো হচ্ছে I mean it's kind of like politics, like space go wrong way. That's the things I believe still now. Uh, e- even the regulation who it doesn't say anything about it. So যেটা হয়েছে, তখন প্যান্টাগনের কথা যখন চীন বলল, তখন আমেরিকা তাদেরকে আবার ওই দেশের যে অ্যাম্বাসেডর তাদেরকে ডাকায় নিছিল যে কেন তোমাদের এটা বলছে। এবং আরেকটা আছে যেটা 5G, আরেকটা কনস্পিরেসি থিওরি আছে 5G নিয়ে সেটা অনেকে বলছে, আমি জানি না, আপনারা হয়তো বা ফেসবুকে বা অনলাইনে দেখতে পারেন যে 5Gর একটা আছে, কনস্পিরেসি আছে, থিওরি আছে যে 5Gর কারণেই 5Gতে বাজার আসবে, সেই কারণেই হয়তো বা করোনা ভাইরাসটা ছড়াচ্ছে, বা ওইটার একটা ডিটেলস বর্ণনা দিচ্ছে। আমি ওই বর্ণনাটা যেতে চাই না, বা আমি ভালো জানি না ওইটা, বাট আমি দেখতেছিলাম ওইটা। তো এগুলো হচ্ছে 5G, প্যান্টাগন, তারপরে চীনের ল্যাবরেটরি, এগুলো স্টিল নাও কনস্পিরেসি, লাইক জাস্ট মানুষের পলিটিক্যাল ব্লেম গেম, তারপর মানুষের আইডিয়া, জাস্ট মেক এ মেসিং রাউন্ড, বাট স্টিল কোনো ইয়াতে আসে নাই। তো এই হচ্ছে আর কি ব্যাপার। জি, জি, ধন্যবাদ আনোয়ার হোসাইন, খুব সুন্দরভাবে বক্তব্য আমাদেরকে প্রাণবন্ত ভাষায় বুঝিয়ে দেওয়ার জন্য। আপনার কাছে আমরা অবশ্যই ফেরত আসবো, এবং বন্ধুদের অবগতির জন্য বলছি, আমরা আবারও আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে আজকে আপনাদের কমেন্ট গুলো আমরা পরে টেকনিক্যাল সমস্যার কারণে আমরা আসলে পরে শোনাতে পারছি না। অতিথিদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা শুনবো, আপনারা নিশ্চয়ই আমাদের সাথে যুক্ত থাকবেন। এবং আপনারা জানেন প্রতিটা পর্বে বিশেষ করে আমরা অধিকাংশ সময়, বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টা করি কসবার কৃতি সন্তানদেরকে আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ করতে। তা আপনাদের জানাশোনা যদি কোনো কৃতি সন্তান, এরকম সুনামধন্য ব্যক্তিত্ব কেউ থাকে, তাহলে নিশ্চয়ই আমাদেরকে অবগত করবেন, আমরা চেষ্টা করব তাদেরকে দাওয়াত দিতে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা জানেন যে আসরের আজানের সময় হয়েছে, আমরা আজানের জন্য একটু বিরতিতে যাচ্ছি, আজানের বিরতির পর আবারও ফিরে আসছি। আজানের বিরতিতে আমরা লাইনেই থাকবো।
বন্ধুরা, আজানের পর আমরা ফিরে আসলাম আমাদের অনুষ্ঠানে। আপনারা জানেন সার্চ কর্তৃক আয়োজিত সার্চ লাইভ টকস এর আজকে ৮ম পর্ব চলছে। আজকের এই ৮ম পর্বে আমাদের সাথে যুক্ত আছেন নিউজ 24 এর সিনিয়র রিপোর্টার বাবু কামরুজ্জামান, এবং সুদূর লন্ডন থেকে আমাদের সাথে যুক্ত আছেন জনাব আনোয়ার হুসাইন। এই পর্যায়ে আমি বাবু কামরুজ্জামান, আপনার নিকট প্রশ্ন। সংবাদকর্মী হিসেবে প্রতিদিন আপনাদেরকে বের হতে হয়, কাজ করতে হয়, সংবাদ সংগ্রহ করতে হয়। আপনারা সংবাদ সংগ্রহ করতে যান, নিঃসন্দেহে এটা ঝুঁকিপূর্ণ একটি ব্যাপার। আর বিশেষ করে যেহেতু আপনারা ঢাকায় আছেন, ঝুঁকিপূর্ণ একটি কাজ, এবং ঢাকায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এই ঝুঁকি নিয়ে আপনারা বের হন, আপনাদের কি কোনো প্রোটেকশন আছে? অর্থাৎ আমরা যে পিপিইর কথা শুনেছি, কি ধরনের প্রোটেকশন নিয়ে আপনারা বাইরে যান? এটা হলো আমার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আপনারা সংবাদকর্মী হিসেবে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে আইনগত কোনো জটিলতায় অথবা পারিপার্শ্বিক কোনো জটিলতায় ফেস করছেন কিনা? ধন্যবাদ। আসলে অবশ্যই এটা প্রত্যেকেরই দায়িত্ব যে আমরা যখন বাইরে যাচ্ছি, যেহেতু লকডাউনের একটি সময়, এই ঝুঁকিপূর্ণ একটি সময় বাইরে যাওয়াই উচিত নয়। সেক্ষেত্রে যেহেতু আমাদের পেশাগত কারণে যেতে হয়, সেক্ষেত্রে অবশ্যই নিজেদের সেফটি সিকিউরিটি নিজেদেরকে নিশ্চিত করে আসলে যাওয়া উচিত। তো প্রতিষ্ঠান থেকেও এটি বলা হয়, বারবার আমাদেরকে সতর্ক করা হয়, আমরা যখন অ্যাসাইনমেন্ট কভার করতে যাই বা যেখানে মানুষের জমায়েত থাকে, সেক্ষেত্রে আমরা হ্যান্ড গ্লাভসটা থাকে আমাদের সাথে, মাস্ক পরা থাকে অবশ্যই। সাথে অলওয়েজ আমি যেটি ফলো করি সেটি হচ্ছে আমি আমার হ্যান্ড স্যানিটাইজার অথবা হেক্সিসল জাতীয় যে ধরনের জীবাণুনাশক রয়েছে সেটি সাথে রাখি। এবং আমি মনে করি যে এই জীবাণুনাশকটি খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে গুরুত্বপূর্ণ যে আমাদের করোনার আসলে সংক্রমণের যে মাধ্যমগুলো আমরা চিকিৎসকের কাছ থেকে জানি যে আমাদের সেটি নাক, মুখ, এর মাধ্যমেই সবচেয়ে বেশি ছড়ানোর যে ঝুঁকি, সেটি কিন্তু আসলে আমরা আমরা জানি যে আমরা কথা বলার সময় আঙুলটা হয়তো আমাদের মনের অজান্তেই চলে যায়। সেই জায়গায় আমি হাতকে যদি জীবাণুমুক্ত রাখতে পারি, সেক্ষেত্রে আমার কিন্তু মুখ দিয়ে সেটি বা নাক দিয়ে সেটি ঢোকার সম্ভাবনা কম, সেই জীবাণু ঝুঁকিটা কম।
সেই জায়গা থেকে আমি বারবার সচেতনতা অবলম্বন করি। আমার কাছে সবার অগ্রাধিকার থাকে, আমি যখন বাসা থেকে বের হই আমি আমার হাতের মুঠোয় বা আমার পকেটে বা বুক পকেটে আমি আমার হেডফোনটা রেখে দিই বা হ্যান্ড স্যানিটাইজারটা রেখে দিই, যেন 10 মিনিট অন্তর অন্তর আমি আমার মনে করে হাতটা জীবাণু মুক্ত রাখতে পারি। হাত জীবাণু মুক্ত রাখলে আমি মনে করি যে অনেকাংশেই আপনি নিরাপদ। হ্যাঁ, হয়তো এটি একমাত্র অস্ত্র নয়, বাট মানসিক যে স্বস্তি, মানসিক যে সুরক্ষা, আমরা মাস্ক পরছি কেন? মাস্ক পরলেই আপনার করোনা হবে না এরকম কোথাও কিন্তু বলা নেই, লেখা নেই। এটা আমরা আমাদের সচেতনতা থেকে আমরা মাস্ক পরি। মাস্ক মনে হয় যে হ্যাঁ, আমার বোধহয় জীবাণুর ঝুঁকিটা কম, মানসিক একটি স্বস্তি। মাস্ক শুধুমাত্র একটি মানসিক স্বস্তি, এবং হ্যাঁ, কিছু ঝুঁকি তো অবশ্যই কমায়। আমার ধুলিকণা আসছে না, হয়তো সেটি ঢুকতে পারছে না। তো এই ক্ষেত্রে আমাদের পিপি পড়া এবং অফিস থেকেও যে পিপি দেওয়া আছে, আমরা হয়তো বা যখন জনসমাগমে যাই তখন পিপিটা পরে নিচ্ছি, যখন একেবারেই ওইরকম কোনো পাবলিক প্লেসে যাচ্ছি না তখন হয়তো পিপি পড়ছি না, বাট অন্যান্য যে ইকুইপমেন্ট গুলো রয়েছে, অন্যান্য যে সরঞ্জাম বা প্রস্তুতি দরকার সেটি আমরা সবসময় রাখি, এবং প্রত্যেকেরই এটা উচিত। কেননা আমাদের কিন্তু প্রত্যেককেই এই জীবন জীবিকার তাগিদে বাজারে যেতে হচ্ছে। এই মুহূর্তে সবচেয়ে বড় সংকটের যে জায়গা, যে আমরা বারবার করে বলছিলাম, আমরা সংবাদকর্মী হিসেবে অনেককে প্রশ্ন করতে হয়, অনেকের কাছে যেতে হয়। বিশেষ করে আপনি দেখেছেন যে পোশাক খাত নিয়ে কিন্তু বাংলাদেশে এক ধরনের একটি বিশৃঙ্খলা তৈরি হয়েছে, এবং এটি শুরু থেকেই হচ্ছিল এবং সমন্বয়হীনতার কারণে কিন্তু আসলে হয়ে এসেছে। একদিকে বিজিএমইএ পোশাক মালিকদের সংগঠন, অন্যদিকে সরকারের যে অধিদপ্তর রয়েছে কলকারখানা পরিদর্শন অধিদপ্তর, তাদের মধ্যে যোগাযোগের গ্যাপ অথবা সমন্বয়হীনতা অথবা সরকারের দিক নির্দেশনা, এই যে গ্যাপ, সেটির কারণে কিন্তু আমাদের সংকট আসলে আরো তীব্র হয়েছে। তো এই ধরনের সমন্বয়হীনতার কারণে আমরা এখনো দেখতে পাচ্ছি 16ই মে পর্যন্ত কিন্তু সরকার সাধারণ ছুটি বাড়ালেন আজকে, কিন্তু প্রজ্ঞাপন জারি করা হতে পারে, তবে সে ছুটি বাড়ে এটি তারা বলছেন। তার মানে হচ্ছে বাড়ার সম্ভাবনা রয়েছে যদি প্রধানমন্ত্রী এটি নির্দেশনা দেন, সেটি হয়তো আমরা কালকেই জানতে পারবো। তো একদিকে 16 মে পর্যন্ত যদি সাধারণ ছুটি হয়, সেখানে আপনি অন্যদিকে বলছেন পোশাক কারখানা খুলে দেওয়া বা সীমিত পরিসরে অন্যান্য কারখানাগুলো চলছে। এর মধ্যেই শুরু হয়ে গেছে ঢাকামুখী মানুষের স্রোত আমরা লক্ষ্য করেছি। দৌলদিয়া ঘাটে আমরা দেখেছি যে মানুষ ঝেঁকে ঝেঁকে চলে আসছে ঢাকায়, অর্থাৎ মানুষ জীবন এবং জীবিকার একটি দ্বন্দ্বপূর্ণ অবস্থানে আমরা রয়েছি, একটি সংঘাতপূর্ণ জায়গা। অর্থাৎ আমার যদি জীবনই না থাকে তাহলে জীবিকা দিয়ে আমার কি হবে, এটি যেমন একটি প্রশ্ন, সেক্ষেত্রে আরেকটি প্রশ্ন চলে আসে, আমার জীবন বাঁচানোর জন্য কিন্তু জীবিকা প্রয়োজন। জীবিকায় আমাকে অর্থের সংস্থান নিশ্চিত করে এবং আমার খাদ্য নিশ্চিত করে। তো সেক্ষেত্রে আমাদের দেশের সংকট হচ্ছে, আমরা সরকারিভাবে যতখানি প্রস্তুতি দরকার, যতখানি প্রয়োজনীয় প্রণোদনা এবং সহায়তা যতখানি তড়িৎ গতিতে পৌঁছানো দরকার, সেটি আমাদের পৌঁছানোর সুযোগ নেই, সীমাবদ্ধতা রয়েছে, নানা রকম সীমাবদ্ধতা এবং নেতিবাচক কথা আসলে চাইলে অনেক কিছুই বলা যায়। তো এই সীমাবদ্ধতার মধ্যে দিয়ে, এই বাস্তবতার মধ্যে দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। এখনো কিন্তু এটা একটি সংঘাতপূর্ণ অবস্থান আমি মনে করি, যে একদিকে আমি সাধারণ ছুটি যদি 16 মে পর্যন্ত বাড়াই, অন্যদিকে পোশাক কারখানা চালু থাকছে, বলা হচ্ছে সীমিত পরিসরে, আসলে সেটি সীমিত পরিসরে থাকছে না, সেখানে কিন্তু চলে যাচ্ছে। আমি যদি পোশাক কর্মী হয়ে থাকি, আমি আমার নিজেকে অবস্থান চিন্তা করি, আমি কিন্তু চিন্তা করবো যে আমি যদি না যাই আমার চাকরিটা কি থাকবে? আমাকে কি বলা হয়েছে যে আমার চাকরি থাকবে? নিশ্চিত আমি জানি না। এই যে ক্লিয়ার একটি মেসেজ দেওয়া সরকারের পক্ষ থেকে বা পোশাক কারখানা মালিকদের পক্ষ থেকে বা কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের কাছ থেকে অথবা বিজিএমই এর কাছ থেকে পরিষ্কার একটি মেসেজ, যে আমরা কিন্তু এমন হতে পারতো যে আমরা কিন্তু 1 মাসের ছুটি ঘোষণা করে দিতে পারি, আবার এইভাবে সাথে বলে দেওয়া যেতে পারে 1 মাস ছুটি একদম শুরু থেকে যদি হতে পারতো এরকম, অথবা এখনো হতে পারে যে এই মে মাস পুরোটাই আমাদের ছুটি, তবে আমরা যদি দেখি অবস্থার উন্নতি হচ্ছে, সেক্ষেত্রে সরকার সাথে সাথে একটি ঘোষণা জানিয়ে দেবেন যে আমাদের অবস্থা উন্নতি হওয়ার কারণে ছুটি বাতিল করা হলো এবং যে যার যার কাজে যোগ দিন। সেটি কিন্তু আমরা করতেই পারি। এই 4 দিন পর পর 7 দিন পর পর আমি ছুটি বাড়াবো, একবার আবার কিছু মানুষ আসতে চাইবে, কিছু মানুষ ভাববে 7 দিন পর তো আমাকে তাহলে যেতে হবে, আবার যাচ্ছি না, এরকম না করে আমরা কিন্তু এটা করতেই পারতাম যে 1 মাসের ছুটি, পুরো মে মাস ছুটি আমার। সরকার আবার চাইলে কিন্তু মের 15 তারিখ যদি দেখি আমাদের দেশ পরিস্থিতি ভালো হচ্ছে, সেক্ষেত্রে আবার আমরা বলে দিতে পারি যে আপনারা যে যার কাজে যোগ দিয়ে দিন, এটি সরকারি ঘোষণা, মানুষ কিন্তু আসতে বাধ্য হবেন গণপরিবহন খুলে দেওয়া হলে। তো এটি হতেই পারতো বা হতেই পারে। তো এই ধরনের নানাবিধ সমালোচনা দিয়েই আমাদের চলছে, এবং আমরা আসলে যে কারণে নানান রকম হতাশাবাদী কথা কিন্তু আমরা শুনি আমাদের গবেষক মহল থেকে, আমাদের বুদ্ধিজীবী মহল থেকে, এবং আমাদের সাধারণ মানুষ যারা, তারাও কিন্তু এক ধরনের হতাশার মধ্যেই রয়েছেন, এবং সামনের দিনে আরো অনিশ্চয়তা আরো বেশি ঘনীভূত হচ্ছে, এই অনিশ্চয়তার পাল্লা ভারী হচ্ছে, এবং মানুষ আসলে জানে না সামনের দিনে কি হবে।
এবং সরকারের পক্ষেও কতখানি সক্ষমতা রয়েছে যে এই 17 কোটি অথবা আমরা যদি সেটি 18 কোটি বলি, 18 কোটি মানুষকে এই নিরাপত্তা দেওয়া, একই সাথে স্বাস্থ্যগত এবং খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করা, এটি কিন্তু সত্যিকার বড় চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়িয়েছে। বারবার আমাদেরকে অর্থনীতিবিদ, গবেষক যারা রয়েছেন, সংবাদ মাধ্যমে আমরা সংবাদ কর্মীদেরকে বলছেন, তারা বিভিন্ন বক্তব্য বলছেন, তাদের লেখনের মাধ্যমে বলছেন যে আমরা সত্যিকার অর্থে একটি চ্যালেঞ্জিং সময় যাচ্ছি। এবং এর মধ্যে নানান গবেষণায় দেখেছে যে এই রাজধানী শহরেই 80% মানুষ কিন্তু কাজের অর্থাৎ কর্মহীন হয়ে পড়েছেন, এবং গ্রামে সেটি 79%। অর্থাৎ 80% মানুষ যখন কর্মহীন হয়ে পড়ে একটি দেশের, তখন আসলে শুধু আমাদের দেশের নয়, এটি নিশ্চয়ই বিশ্ব প্রেক্ষাপটের একটি বিষয়, সবাই হয়েছেন, কিন্তু সেটির জন্য যে যতখানি প্রস্তুতি দরকার, যতখানি এটি মোকাবেলা করার জন্য আমাদের সক্ষমতা দরকার, সেটি কি আসলে আমাদের আছে? তার জন্য আমরা কতখানি প্রস্তুত, সেটি আসলে এখন দেখার বিষয়। এবং এই নতুন করে দরিদ্র শ্রেণী তৈরি হচ্ছে, নতুন দরিদ্র মানুষ, এই সময়ে কিন্তু নতুন দরিদ্র মানুষ, অর্থাৎ অনেক দেখবেন যে পরবর্তীতে পরিসংখ্যান যখন আপডেট করা হবে, সেখানে দেখবেন যে নতুন করে দরিদ্র মানুষের সংখ্যা, যেটি আমরা বলি অতি দরিদ্র 10%, এবং দরিদ্রের সংখ্যা 20%, অর্থাৎ আমাদের দেশের কিন্তু 3 কোটির বেশি মানুষ এখনো দরিদ্র। তো এই দরিদ্রের সংখ্যা কিন্তু বেড়ে যেতে পারে, নতুন করে নিম্ন মধ্যবিত্ত শ্রেণী দরিদ্রের তালিকায় ঢুকে যেতে পারে, যেটি আমি আমার রিপোর্টের বিষয়ে আজকে বলছিলাম আপনাকে, যে রিপোর্টটি যাচ্ছে। তো সব মিলে আমরা খুবই সংকটপূর্ণ একটি সময় যাচ্ছি। এর মধ্যেও আমাদের প্রত্যেকেই নাগরিক হিসেবে যে দায়িত্ব, সেটি পালন করতে হবে। আমি যদি আমার জায়গা থেকে আমি যেটি বলে শেষ করবো, হয়তো আমি জানি না আমি অনেক বেশি সময় নিয়ে নিচ্ছি কিনা, অবশ্যই আপনি আমাকে ইন্টারাপ্ট করতে পারেন, আমাকে থামিয়ে দিতে পারেন, আমি আমার মতো করে বলে যাচ্ছি যে আমার নাগরিক দায়িত্ব হচ্ছে সেই ফিলোসফিটাই আমি বলবো যে সক্রেটিস বলেছিল যে সর্বোচ্চ দেশপ্রেম হচ্ছে সেটাই, যে নিজে নিজের কাজটাকে করা। তো নিজে নিজের কাজটা করার মধ্য দিয়েই দেশপ্রেমটা দেখাতে হবে। এখন 17 কোটি মানুষ যদি মনে করে যে আমি আমার কাজটা ঠিকঠাক ভাবে মানি, আমি আমার নিয়মকে মানি, তাহলেই কিন্তু একটি দেশের নিয়ম মানা হয়ে যায়। তো একটা ব্যক্তি থেকে একটা পরিবার, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র। তো সেইভাবেই আসলে আমাদেরকে মানতে হবে। সেই মানার ব্যাপারটি আসলে আমরা কতখানি মানছি। কারণ আমি কিন্তু প্রতিনিয়ত, আমি প্রতি সপ্তাহে রিপোর্টের কাজে, আমি যেহেতু বাণিজ্য বিষয়ক সংবাদগুলো বেশি করে থাকি, আমি ইকোনমিক রিপোর্টার হিসেবে কাজ করি, সেক্ষেত্রে আমাকে কিন্তু বাজার ঘাটে যেতে হয়। আমি প্রতি সপ্তাহে একবার অন্তত কারণ বাজারের চিত্র যখন আমি টেলিভিশনে নিয়ে আসি, তখন দেখি যে আমি নিজেও হতাশ হয়ে যাই যে বাজারে যাওয়ার পর দেখি এত মানুষ এবং কেউ সামাজিক দূরত্ব মানছেন না। সেখানে মানুষগুলো এত বেশি অসচেতন ভাবেই তারা আসলে কেনাকাটা করছেন, যাচ্ছেন। তখন মনে হয় যে আসলে আমরা এখনো জাতি হিসেবে অনেক বেশি অসচেতন, আমরা জাতি হিসেবে অনেক বেশি পিছিয়ে আছি। সামাজিক দূরত্বের নিয়মের বালাই আসলে বাজারগুলোতে খুঁজে পাওয়া যায় না। ইভেন রেল লাইনের আশপাশের বাজারগুলোতে আমি দেখি যে হয়তো দোকানদার এই ক্ষেত্রে মানছেন, দোকানদার হয়তো সে তার জায়গায় বসে আছেন, কিন্তু ক্রেতা হিসেবে আমি কতটা মানছি সেটি কিন্তু আমরা দেখেছি যে অনেক ক্রেতা সেটি মানছেন না। এই ধরনের চিত্র আমরা দেখি, অব্যবস্থাপনার চিত্রই আমরা দেখি, যে কারণে বারবার হতাশ হই। বারবার আশার কথা হয়তো আমরা বলি, কিন্তু বারবার ততখানি হতাশার কথা আসলে আমাদেরকে বলতে হয়। সংবাদকর্মী মানেই নেতিবাচক কথা তুলে ধরা, বিষয়টি এরকম নয়। আসলে নেতিবাচক চিত্র যখন দেখি, সেটি কিন্তু আসলে তুলে ধরতে হয়। এই হচ্ছে আসলে বাস্তবতা, এবং এই বাস্তবতার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে সতর্ক হতে হবে। সামনের দিনগুলো আমাদের জন্য আরো বেশি ভয়াবহ। এই সময়টা যদি আমরা ধৈর্য ধরি, যার যার অবস্থান থেকে থাকি, সেটি হবে আমাদের জন্য হয়তো মঙ্গলজনক। তো আমার এই হচ্ছে বিষয়। আমি অনেক কথা বলে নিলাম, আমাদের সাথে যেহেতু আরো অতিথি রয়েছেন, তো আপনার কাছে শুনতে চাই, উপস্থাপকের কাছে। জি, ধন্যবাদ বাবু কামরুজ্জামান। আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন আছে বাবু কামরুজ্জামান, সেটা হলো যেটা আপনি একটু আগে আপনার বক্তব্যে বলছিলেন যে সরকার সাধারণ ছুটি, অর্থাৎ যেটা 5 তারিখ পর্যন্ত ছিল খুব সম্ভবত, এই ছুটিটি বাড়িয়ে সম্ভবত বলছেন কত 15 তারিখ না জানা যাবে। ওকে, ফাইন। তো এটা বাড়ানো হয়েছে। এই সাধারণ ছুটির আওতায় অ্যাকচুয়ালি কারা আছে? এই যে গার্মেন্টস সেক্টরের কথা একটু আগে বলছিলেন যে পোশাক শ্রমিকরা ঢাকায় ফিরছে এবং অনেকগুলো পোশাক শ্রমিক কারখানা খুলে দেওয়া হয়েছে, অনেকগুলা খোলা হচ্ছে। এগুলা কি সাধারণ ছুটির আওতায় আছে? এটা হলো আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, এছাড়াও আরো বিভিন্ন অফিস আদালত আছে, বিশেষ করে জরুরি সেবামূলক কাজে, জরুরি সার্ভিসে যারা যুক্ত আছেন, তারা তো টোটালি আলাদা বিষয়। এটা শুরু থেকেই খোলা আছে এবং খোলা থাকবে এবং থাকা উচিত। কিন্তু প্রশ্ন হলো, এছাড়াও কিছু আছে, যেমন বিশেষ করে রেস্তোরাঁ গুলা, রাজধানীর রেস্তোরাঁ, শুধু রাজধানী না, সারা দেশের রেস্তোরাঁ গুলাকে বন্ধ করার ঘোষণা হয়েছে। আমরা শুনেছি এবং কিছু কিছু রিপোর্টে দেখতে পাচ্ছি যে কিছু কিছু খোলা দোকানপাট বাইরে খাবারের জন্য এবং কিছু রেস্টুরেন্ট খুলে দেওয়া হচ্ছে। আপনি যদি ঢাকায় ঘুরে থাকেন, এই ব্যাপারটা আপনার চোখে পড়েছে কিনা, এই বিষয়ে আপনি কি বলবেন? এটি নিয়ে কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় এটির এখতিয়ারভুক্ত। আমরা যেটি জানি যে প্রজ্ঞাপন জারি করেন জনপ্রশাসন মন্ত্রণালয়, এবং সেই প্রজ্ঞাপন অনুযায়ী সাধারণ ছুটির মেয়াদ বাড়ে, এবং জনপ্রশাসন মন্ত্রণালয় তার প্রজ্ঞাপনে বেশ কিছু নিয়মাবলী বলে দেন। সেখানে লেখা থাকে যে
এই জরুরি প্রতিষ্ঠানগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে এবং বাকিগুলোকেই আমরা সাধারণ ছুটি বলি। যারা জরুরি পরিষেবায় নিয়োজিত শুধুমাত্র তারা কিন্তু খোলা থাকবে। জরুরি পরিষেবার আওতায় তারা রয়েছে, জরুরি পরিষেবার আওতায় হাসপাতাল থাকবে, জরুরি পরিষেবার আওতায় সংবাদকর্মীরা থাকবে, জরুরি পরিষেবার আওতায় পুলিশ থাকবে, র্যাব থাকবে বা আইন শৃঙ্খলা বাহিনী থাকবে। তারা আসলে তাদের কার্যক্রম পরিচালনা করবে এবং এর বাইরে যারা রয়েছেন তাদেরকে সাধারণ ছুটির আওতায় বলা হয়। এবং আর বিশেষায়িত ভাবে যেখানে বলা হয় যে কলকারখানা পরিদর্শন অধিদপ্তর বলে একটি প্রতিষ্ঠান আছে, তাদের আওতায় হচ্ছে দেশের সকল শিল্প কারখানা এবং সেটি কিন্তু আসলে বন্ধ করার এখতিয়ার রাখেন, সেটি জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপনের মাধ্যমে জানিয়ে দেন। তো জনপ্রশাসন মন্ত্রণালয় পোশাক কর্মীদের বিষয়ে যেটি বলেন বা সেখানে আমরা এর আগের প্রজ্ঞাপনে লক্ষ্য করেছিলাম, সেখানে লেখা ছিল এরকম যে যারা পিপিই বানাচ্ছেন, যারা এই ধরনের এই জরুরি প্রয়োজনের এই সরঞ্জামের সাথে যুক্ত যেসব পোশাক কারখানা রয়েছে তারা আসলে খোলা রাখতে পারবে এবং এর বাইরে সীমিত পরিসরে কিছু কারখানা যাদের এই ধরনের অর্ডার রয়েছে বাতিল হয়ে যাবে না, তারা নিয়ে নিতে চাচ্ছে, অর্থাৎ বাইরের যারা বায়ার রয়েছেন, ব্র্যান্ড বায়ার রয়েছেন, তো তাদেরকে সীমিত পরিসরে খোলার জন্য আসলে খুলে রাখার এবং সেটি স্বাস্থ্যবিধি মেনে যেন খোলা রাখতে পারে বিশেষ অর্ডার থাকলে সেটি আসলে প্রজ্ঞাপনে লেখা ছিল। তো এর মানে দাঁড়ায় যারা পোশাক কারখানা আপনার দেশে 40 লাখ পোশাক শ্রমিক কাজ করেন, সেটি পরিসংখ্যান বলা হয় 40 লাখ, সংখ্যাটা এদিক সেদিক কিছুটা হতে পারে। তো এই যে 40 লাখ শ্রমিকের একটি বিশাল শিল্প পোশাক সংগঠন, পোশাক সংগঠন কিন্তু এই 40 লাখ শ্রমিক এখন তারা আসলে খুলবেন কিনা এটির এখতিয়ার কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের, যেমন একই সাথে বিজিএমএ বলে একটি পোশাক কারখানা মালিকদের একটি সংগঠন রয়েছেন, তারা এটি নিয়ে আসলে নজরদারি করেন। এক্ষেত্রে বিজিএমই কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের সাথে তাদের মধ্যে যোগাযোগ কতটা শক্তিশালী এবং তারা কতটা যোগাযোগ করে তারা সঠিক সিদ্ধান্ত নেবেন সেটা কিন্তু তাদের অগ্রিম চিন্তা করতে হবে। আমরা আসলে কিভাবে খুলতে চাই, কবে খুলতে চাই এবং এই ঝুঁকি নিয়ে খোলাটা কতখানি উচিত সেটি সরকারের সাথে তারা বৈঠক করে সিদ্ধান্ত নিতে পারে। এবং এই যে তাদের মধ্যে যে যোগাযোগের গ্যাপ রয়েছে সেটি কিন্তু আমরা আগে দেখেছি, সমন্বয়হীনতার কারণে কিন্তু আমরা দেখেছি যে শুরুর দিকে পোশাক কারখানার মালিকরা অনেক কারখানা কেউ খুলে দিচ্ছেন এবং পোশাক শ্রমিকরা ঢাকার দিকে চলে আসছেন, ট্রাকে করে চলে আসছেন গণপরিবহন রূপে, আবার পরে তাদেরকে ফেরত যেতে বলা হচ্ছে। এই যে দোলাচল, এই দোলাচলটি আসলে হতো না। তো পোশাক শ্রমিকদের আসলে এটি সাধারণ ছুটি, আমি যেটি মনে করি যে সাধারণ ছুটি বাড়লে সেক্ষেত্রে আমরা এটা বুঝি যে আমার গণপরিবহন তার মানে চলছে না, গণপরিবহন স্বাভাবিক নয়। গণপরিবহন যখন স্বাভাবিক নয় তখন পোশাক শ্রমিকরা আসলে আসবেন কি করে, এই প্রশ্নটা চলে আসে। তো আমি ঢাকা, যদিও কারখানা থেকে বলা হচ্ছে যে ঢাকার বাইরের পোশাক শ্রমিকরা যেন ঢাকায় না প্রবেশ করে, স্থানীয় শ্রমিক দিয়েই আসলে পোশাক কারখানাগুলো সীমিত পরিসরে চালু রাখার কথা বলা হয়েছে। সেটি অনেক পরে বলা হয়েছে, সেটি আরো আগে বলা উচিত ছিল আমি মনে করি। তো সেটি যদিও বলেছে সেটি আসলে সীমিত থাকে না। ওই যে বললাম যে জীবিকার তাগিদে কিন্তু মানুষ মনে করে, শ্রমিকরা মনে করে আমার চাকরিটা কি থাকবে, সেটির জন্য কিন্তু আনুষ্ঠানিক ডিক্লারেশন দরকার। সেই ডিক্লারেশন কতটা দেওয়া হচ্ছে? তো সেক্ষেত্রে এই ধরনের ঘটনায় কিন্তু আজকে আমাদের এরকম হয়েছে, পোশাক কারখানাগুলো কিন্তু এই 40 লাখ ওয়ার্কার একসাথে কাজ করতে পারে না। এরকম সাধারণ ছুটি থাকলে সীমিত পরিসরে চালু থাকবে, এই সাধারণ ছুটি বাড়লেও সীমিত পরিসরে চালু থাকবে বলেই আমি মনে করি এই ধরনের নিয়মাবলী লেখা থাকবে বা বিশেষ যারা পিপি তৈরি করছে এই ধরনের। এখন আরো একটি অভিযোগ আমরা শুনেছি যে অনেক কারখানায় পিপি পোশাক শ্রমিকদের যে সংগঠন রয়েছে, অর্থাৎ শ্রমিক নেতা যারা রয়েছে, এরকম অনেকের কাছে অভিযোগ রয়েছে তাদের হয়তো 30টি লাইনে কাজ চলছে, একটি লাইনে হয়তো, আপনি জানেন যে একটি গার্মেন্টস কারখানায় অনেকগুলো লাইন থাকে, নানান রকম নিটিং লাইন, ডাইং সেকশন, আলাদা আলাদা সেকশন থাকে। সেই সেকশনের মধ্যে দেখা গেল যে একটি লাইনে হয়তো পিপি তৈরি হচ্ছে আর বাকি সবগুলোতে হয়তো তৈরি হচ্ছে আপনার পিপির বাইরে অন্যান্য গার্মেন্টস তৈরি হচ্ছে। তো পিপি এর কথা বলে হয়তো সার্বিকভাবে আসলে এই সাধারণ ছুটির মধ্যে আমি যেটি নাগরিক হিসেবে মনে করি, নাগরিক হিসেবে একজন সংবাদকর্মী হিসেবে শুধু নয়, যে এই ছুটিটি আসলে সরকারের সুনির্দিষ্ট করে দেওয়া উচিত, যে আসলে এই সীমিত পরিসরে বলে আসলে কি থাকে। আমার আসলে এখানে ব্যাপারটি বোধগম্য নয়, এই কারণে যে আমি কিন্তু 40 লাখ শ্রমিক যে খাতে কাজ করে, যে সেক্টরে কাজ করে, এত বড় একটি শ্রমঘন শিল্প, সেখানে হঠাৎ করে কিন্তু আমি চাইলেই এই মাত্র সীমিত পরিসরে যে যেখানে অবস্থান করছেন তাকে দিয়ে কারখানা চালাতে পারবো এরকম নয়। আর কারখানাগুলোতে স্বাস্থ্যবিধি শতভাগ নিশ্চিত করা যাবে সেটিও আমি মনে করি না যে শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিত করার সুযোগ রয়েছে। এরই মধ্যে আপনি জেনেছেন যে পোশাক কারখানা, গতকালকে আমরা জেনেছি সাভারে কিন্তু বেশ কয়েকজন এই করোনার পজিটিভ এসেছে। তো এই যে পোশাক শ্রমিকদের মধ্যেও করোনা পজিটিভ আসছে, সেটি কিন্তু আরো একটি মারাত্মক ঝুঁকি হবে
এবং কেউ কেউ মনে করছেন, বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন যে আমরা যেন এই সীমিত পরিসরে খোলার নামে আরো বেশি মৃত্যুর দিকে ঠেলে না দিই, মানে মৃত্যুর দিকে আমরা মানুষকে ঠেলে না দিই, সেই হুমকির দিকে ঠেলে না দিই। সেটি যেন আসলে ছুটি যখন হচ্ছেই আমরা যেন আর কটা দিন আরেকটু ধৈর্য ধরে সরকার আরেকটু যদি তাদের সেবা পরিষেবা বাড়িয়ে আরেকটু যদি কষ্ট করে তারা করেন, সেক্ষেত্রে আমার মনে হয় যে এটি সম্ভব। একটু আরেকটু ভেবে দেখা দরকার। তো এই হচ্ছে আমার কাছে বিষয় আর কি। জি, বাবু কামরুজ্জামান আমাদের সাথে কথা বলছিলেন নিউজ 24 এর সিনিয়র রিপোর্টার বাবু কামরুজ্জামান। আমরা এই পর্যায়ে আমাদের সাথে আমি প্রশ্ন করব, আমাদের লন্ডন থেকে আমাদের সাথে যুক্ত আছেন আনোয়ার হোসেন। জনাব আনোয়ার হোসেন, আপনার কাছে আমার প্রশ্ন। আপনি নিশ্চয়ই বাংলাদেশের খবর রেখেছেন এবং জেনেছেন যে গত কয়েকদিন আগে সংবাদ সম্মেলন হয়েছে গণস্বাস্থ্য কেন্দ্রের আন্ডারে একটি গবেষক দল তারা কিট তৈরি করেছে এবং সেই কিট বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে পরীক্ষা করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল, যদিও বাংলাদেশ এটা গ্রহণ করা হয় না ওইরকম ভাবে, যেটা নিয়ে সংবাদ সম্মেলন হয়েছে। এবং আজকে একটা মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি, আমি জানি না এটার কতটুকু সত্যতা আছে, আপনার যুক্তরাজ্যে নাকি গণস্বাস্থ্য কেন্দ্র থেকে 1000 কিট পরীক্ষামূলকভাবে পরীক্ষা করা হয়েছে এবং সেখানে প্রায় 1000-এর কাছাকাছি 990 বা 985-র মতো এটার সাকসেস মানে পজিটিভ আসছে। এটার ব্যাপারে আপনি কতটুকু জানেন? ধন্যবাদ। আসলে আমি পুরো সংবাদটাই জানি, কিন্তু লাস্ট খবরটা আমি মেক শিওর করতে পারবো না যে এটা আসলে ইউকেতে। আমিও অনেক ব্রাউজ করতে গিয়ে আসলে অনেক সংবাদে পেয়েছি যে ইউকে accepted test like 1000 but the 999 is positive and then that one is negative. But এটা আমি আসলে শিওর করে বলতে পারবো না, বিকজ আমি এখানকার মেইন স্ট্রিম মিডিয়াতে কোনো নিউজটা পাই না, তো সেই ক্ষেত্রে আসলে মেক শিওর করতে পারি না। বাট যেটা আসলে খুব দুঃখের ব্যাপার যে এটা এই কিটটা সম্পর্কে আমি অনেকদিন ধরে পড়াশোনা করতেছিলাম যে আসলে এটা খুবই ইউজফুল একটা কিট। বাবু কামরুজ্জামান সাহেব হয়তো ভালোভাবে বলতে পারবেন, বাট আমি যেটুকু পড়াশোনা করতেছিলাম যে এটা আসলে খুবই একটা ভালো, খুবই দ্রুত এবং খুবই সস্তার মধ্যে এবং খুবই দ্রুত রেজাল্ট দেয়। তো এত বড় একটা ভালো কিট আমি আসলে এক্সপেক্ট করি নাই যে বাংলাদেশ গভর্নমেন্ট এটাকে রিজেক্ট করবে। তো যাই হোক, আশা হতাশা আমি শিওর করতে পারতেছি না যে ইউকে কি ইয়া করছে কিনা। যদি আসে আমি নেক্সট টাইম হয়তো নোটিফাই করবো, বা যদি আমি মেইন স্ট্রিম কোনো মিডিয়াতে এই খবরটা পাই। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। জি, আচ্ছা, এবার আমরা নিউজে এটাও পেয়েছি যে যুক্তরাষ্ট্রের একটা গবেষক আপনার যুক্তরাজ্যের এক গবেষক দল একটা মেডিসিন তৈরি করেছে, যেটা আমরা দেখেছি যে গণস্বাস্থ্যের কিটটি নিয়ে কিন্তু আমরাও শুনেছি, আসলে এটি আসলে নিশ্চিত হতে পারেনি যে যুক্তরাজ্য আসলে এটি আনুষ্ঠানিকভাবে আসলে প্রয়োগ করবেন কিনা, কাজে লাগাবেন কিনা সেটির বিষয়ে, তবে নিচ্ছে এটা আমরাও জানতে পেরেছি। তবে গণস্বাস্থ্যের কিট নিয়ে আপনার নানান রকমের নাটকীয়তা এবং নানান রকমের যে ঘটনাগুলো বাংলাদেশের সংবাদ মাধ্যমে এসেছে, আপনি হয়তো অবগত আছেন যে আমরা দেখেছি যে ডক্টর জাফরুল্লাহ সংবাদ সম্মেলন করেছেন এবং নানান রকম পাল্টা অভিযোগ এসেছে। সেক্ষেত্রে আসলে তাদের এই কিটটি ছাড় করার ক্ষেত্রে নানান রকম অভিযোগ আমরা পেয়েছি। তো যেটি বলার যে আসলে আপনি দেখবেন যে সেনেগালের মতো দেশ আমরা দেখেছি, সেনেগাল কিন্তু একেবারেই তৃণমূল পর্যায়ে, এবং তাদের দেশে কিন্তু এখনো সেনেগালে আমরা মৃত্যুর খবর এখনো শুনতে পাইনি আমি যতদূর জানি। আমি জানি না আপনি নতুন করে শুনেছেন কিনা। তো সেনেগালের মতো দেশ কিন্তু একেবারেই প্রান্তিক পর্যায়ে তৃণমূলের মানুষের কাছে সেই কিট কিভাবে পৌঁছে দিচ্ছে, সেটি সত্যি আমার কাছে আশ্চর্যের বিষয় লেগেছে। এবং এটি একটি কিন্তু বিশাল সাফল্য আমি বলবো, যে একেবারেই আমরা যে ধরনের আমাদের ফার্মেসিগুলোতে যে ধরনের প্রেগনেন্সি টেস্ট কিট বা ডায়াবেটিক্স এর জন্য আমরা যে ফার্মেসিতে গেলে এখন হয়ে যায় পাড়া মহল্লায়, এরকম সেনেগালের মতো একটি দেশ তারা কিন্তু এটি করেছে এবং সর্বস্তরের মানুষের কাছে তারা সেই কিট পৌঁছে দিতে পেরেছে। এটি কিন্তু একটি বড় ধরনের সাফল্যই আমি বলবো সেনেগালের জন্য। এবং আমাদের কিন্তু আসলে গণস্বাস্থ্যের কিটটি নিয়ে আমার কাছে মনে হয়েছে ব্যক্তিগতভাবে এবং
কে করা যেতে পারে এবং সরকার অবশেষে অনুমোদন দিয়েছেন আমরা দেখছি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হসপিটাল সহ অর্থাৎ পিজি হসপিটাল সহ আরো একটি হসপিটালকে অনুমোদন দেওয়া হয়েছে পরীক্ষা। সেটি আসলে সফল প্রয়োগ কি হয় এটা আমরা পরবর্তী ধাপে নিশ্চয়ই জানতে পারবো, শিগগিরই জানতে পারবো সেটি। এবং আমার কাছে মনে হয়েছে এটি করা যেতেই পারে এবং এটি সফল হলে কিন্তু সর্বস্তরের মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে হাতের নাগালে একটি সুলভ সাশ্রয়ী মূল্যে এটি কিন্তু কম খরচে আসলে পৌঁছে দেওয়া যায়। এটি একটি বড় সাফল্যই আমি বলবো। সবকিছু দলমত ভেদাভেদ এবং তর্ক বিতর্কের ঊর্ধ্বে গিয়ে যদি চিন্তা করা যায়। আরেকটা কোশ্চেন মনে আসছিল যে ভ্যাকসিনের ব্যাপারে। তো ভ্যাকসিনের ব্যাপারে এটা ট্রু যে ভ্যাকসিন দুইজন পার্সনকে অক্সফোর্ড ইউনিভার্সিটি সেটা সম্ভবত ওরা এটাকে ইমপ্লিমেন্ট করছে। তো দুইজন পার্সনকে করছে, একজন সায়েন্টিস্ট ছিল ওখানে ইন্ডো। তো আজ পর্যন্ত আমি যেটা জানি ওটা সাকসেসফুল হয়েছে, বাট এটা বাজারে আসতে আসতে সেটা হয়তো সেপ্টেম্বর নাগাদ, সেপ্টেম্বর আগে হয়তো আসতে পারবে না, অথবা আর একটু ডিলে হতে পারে। এটা হচ্ছে ইউকে যে ভ্যাকসিনটা আবিষ্কারের ব্যাপার। জি জি, আনোয়ার হোসেন, আচ্ছা আপনার কাছে আমি একদম বলতে পারেন যে অনুষ্ঠান আসলে আমাদের আর বেশিক্ষণ নেই, তারপরে আমি যে গুরুত্বপূর্ণ তথ্যটি জানতে চাচ্ছি আপনার কাছ থেকে অনেক তথ্য এসে গেছে অলরেডি। আপনারা যারা আছেন, বিশেষ করে যারা পড়াশোনার পাশাপাশি হয়তো অনেকে পার্ট টাইম জব করে, অনেকে বিজনেসের সাথে জড়িত আছেন এবং বিভিন্ন কাজের সাথে জড়িত আছেন, তারা তো লকডাউন জনিত কারণে অনেকেই বাসায়। এখন কি অবস্থা আপনাদের এখানে? সরকারিভাবে ওই দেশে কি কোনো প্রণোদনা বা কোনো বিশেষ কোনো অফার ঘোষণা করেছে কিনা আপনাদের জন্য? আনোয়ার হোসেন শুনতে পাচ্ছেন? জনাব আনোয়ার হোসেন, আপনি শুনতে পাচ্ছেন? না, আনোয়ার হোসেন সম্ভবত শুনতে পাচ্ছেন না। আমি উপস্থাপকের হয়ে আনোয়ার হোসেনকে প্রশ্নটি করে দিতে পারি যে জনাব আনোয়ার হোসেন, আপনাকে আসলে যে প্রশ্নটি করা হচ্ছে, উপস্থাপক যেটি জানতে চাচ্ছেন যে আসলে আমাদের দেশে তো আমরা দেখছি যে নানান রকম প্রণোদনা ঘোষণা করছে সরকার, সেটি স্বল্পবিত্তের জন্য, গরিব মানুষের জন্য। আপনার ওখানে আসলে প্রণোদনা কিভাবে দেওয়া হচ্ছে এবং সরকারের পরিকল্পনা কি? ওখানে তো আসলে গরিব মানুষ হয়তো ওইভাবে নেই আপনাদের ওখানে, বাট যারা আয়ের ক্ষেত্রে তো পার্থক্য রয়েছেই। সেক্ষেত্রে সরকারের প্রণোদনা গুলো আসলে কি, প্যাকেজ গুলো কি, কিভাবে তারা আসলে সহায়তা দিচ্ছে? আচ্ছা, এটা আসলে একটু ইজি বা একটু সিম্পল বা ইজি। আচ্ছা, এটা একটু ডিটেলস বলা দরকার। সেটা হচ্ছে সরকার একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি ডিক্লেয়ার করছে পার্সনদের জন্য, স্পেশালি এভরি সিঙ্গেল পার্সনের জন্য। তাদের যাদের স্পেশালি জব, তাদের জন্য 80% স্যালারি সরকার 3 মাসের স্যালারি ডিক্লেয়ার করছে। 80% স্যালারি তাদেরকে দিয়ে দিবে কমপ্লিটলি। আর হচ্ছে যারা বিজনেস, তারা তারা সরকারের কাছে স্পেশালি অ্যাপ্লাই করবে তাদের ইনকাম এবং আউট এক্সপেন্ডিচার সবকিছু মিলে করলে তারপরে এটা ওটা ওদেরকে পে করবে। সম্ভবত এটা এই মাসে লাস্ট ওরা পায়নি। যারা যারা আমরা যারা জব করি, চাকরি করি, তাদের জন্য আমরা অলরেডি আমাদের রেগুলেট হচ্ছে স্যালারি 80% গভর্নমেন্ট থেকে প্রণোদনা যেটা আসছে। এবং বিজনেস ক্ষেত্রে তারা অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার পরে ওদের এক্সপেন্ডিচার যেরকম হয় সেই অনুযায়ী 3 মাস টাকা দিবে। তবে এটা একটা লিমিটেড, এটা মনে হয় সম্ভবত 2300 পাউন্ডস এখানকার। তো এর চেয়ে এটা হচ্ছে লিমিটেড, সর্বোচ্চ লিমিটেড যেটা, আর নিচে হবে। তো আরেকটা ব্যাপার যেটা আছে সেটা হচ্ছে যে যেটা বলছিলেন আপনি, কোশ্চেনটা যেটা আসছিল যে গরিব নাই, এখানে দুই ভাবে কাজ করে। যেমন বাংলাদেশে একটা আছে, যেমন সবাইকে আমরা টাকা পয়সা দিচ্ছে, সাহায্য করছে, ইয়ে করছে, বাট এখানে কিছু যে বিষয় আছে, যেমন ভালনারেবল পারসন, যারা কিনা এলডারলি বা ডিসেবল, বা যারা করে, যাদের কোনো চলাফেরার কোনো ক্ষমতা নেই, বা অথবা যারা খুব রিস্কি এই করোনা ভাইরাসে 2019 যারা, তাদের জন্য আমরা এখানে সরকার এবং জনগণ দুইভাবে এগিয়ে আসছে। যেমন সরকারের পক্ষ থেকে তাদেরকে অনেক প্রণোদনা দেওয়া হচ্ছে, এবং সুপার মার্কেট গুলো তাদেরকে ডেলিভারি দেওয়া হচ্ছে, তাদেরকে প্রায়োরিটি বেসিসে তাদের সবকিছু। এবং সুপার মল গুলো যেগুলো খাবারের, নর্মাল সুপার মল গুলো বন্ধ,
খাবারের যে সুপার মল গুলো আছে ওদের দুই ভাবে করা হচ্ছে, একটা অনলাইনে অর্ডার দিতে পারবে, দিলে ওদেরকে পাঠিয়ে দিবে, এটা হচ্ছে প্রায়োরিটি বেসিসে। সেকেন্ডটা হচ্ছে ওদের জন্য একটা স্লট খালি রাখে 1 ঘন্টা 2 ঘন্টা, যে এই সময় শুধু vulnerable পার্সনরা যাবে, যারা ইলডারলি, তারপরে লেস ডিসেবল, লেস এবল টু লেস এবল টু ডু ওয়ার্ক, তাদের জন্য। তো তারা সোজা সেইভাবে যেমন হোল রেগুলেশন মেনটেন করে 2 মিটার ডিস্টেন্স বজায় রেখে তারা শপিং করে চলে আসতে পারবে, এটা হচ্ছে। আর জনগণের পক্ষ থেকে যেটা নেওয়া হচ্ছে, যেমন এখানে vulnerable বা এলডারলি পার্সনদেরকে আমরা, আমাদের কিছু অর্গানাইজেশন আছে হেলথ, যেমন এনএচএস হচ্ছে বিগেস্ট হেলথ অর্গানাইজেশন ইউকে। এদের আন্ডারে আমাদের সব চিকিৎসা ব্যবস্থা হয়, এদের আন্ডারে ডক্টর সবকিছু থাকে, মানে সব যতগুলো স্টেজ আছে সবগুলো স্টেজকে এক কম্বাইন্ড বলা হয় এনএচএস, ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স যেটা। তো ওই ক্ষেত্রে দেখা যায় যে ওদের একটা এনএচএস আর্মি নামে একটা আছে, যারা 4 লক্ষ ভলেন্টিয়ার কাজ করতেছে এখানে। জাস্ট যারা পেশেন্ট যারা আছে তাদেরকে ওষুধ পড়া, ডাক্তার ওরা যখন ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করবে, ডক্টর ওদেরকে যেই প্রেসক্রাইব করবে সেটা ওরা যাতে পৌঁছে দিতে পারে ওষুধে। তারপরে যে কোনো ট্রান্সপোর্ট যদি ইউজ করতে হয়, এক্সট্রা ট্রান্সপোর্ট যারা হসপিটালে যাওয়ার জন্য, তাদের জন্য। আর এটা হচ্ছে এনএচএস আর্মি। আর নর্মালি অনেকগুলো অর্গানাইজেশন আছে যারা কাজ করছে, আমরা যারা আন্ডারে কাজ করি নেক্সট ডোর নাইবার, আমাদের যারা প্রতিবেশী আছে, এটা একটা অ্যাপস, হোল ইউকেতে এই অ্যাপসটা লিঙ্ক। সো আপনাকে জানাবে যে ওই লিঙ্কে যে আমার এই কাজটা, আমার কিছু খাদ্যদ্রব্য বা আমার মেডিসিন বা আমার এটা কালেক্ট করতে হবে বা কিনতে হবে বা আমার শপিং করতে হবে বা আমাকে করতে হবে। তো এইখানে সেই ক্ষেত্রে আমরা আমাদের মেসেজ যদি পাই, তাহলে আমার স্লট অনুযায়ী আমি শপিং করে বা কোনো কিছু যদি ওদের দরকার হয় সব পৌঁছে দিয়ে আসি। আরেকটা যে জিনিস আছে এখানে যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তাদেরকে সময় দেওয়া। যখন বেশিরভাগ ইলডারলিরা তারা একা একা বাসায় থাকে, মাঝে মধ্যে তাদের ফ্যামিলি গুলো ভিজিট করতে আসে, তাদের সাথে আসতো মানে যখন সুস্থ হতাম। এখন যেহেতু লকডাউন, সেই ক্ষেত্রে তারা আসতে পারে না। তো সেই ক্ষেত্রে হয় কি, ভলেন্টিয়াররা এই কাজটা করে যে তাদের সাথে টেলিফোন কনভারসেশন, তাদের সাথে টেলিফোনে গল্প করে, গল্প করে তাদেরকে টাইম দেওয়ার চেষ্টা করে। টেলিফোন অনেকে যদি চায় কাছাকাছি, তো ওই ডিস্টেন্স বজায় রাখা আমাদের করতে হয় কি, যে ওদের সাথে কথা বলতে হয়, যে যে কথা বলি ওদের সাথে, গল্প করি, সিচুয়েশন নিয়ে আসে গল্প করি, তখন ওদের টাইমটা একটু পাস হয়। এটা একটা ভলান্টারি কাজ এখানে, যেটা ইম্পর্টেন্টলি দরকার, বিকজ আদারওয়াইজ তারা মেন্টালি একটু হয়, স্ট্রেস হয়ে যায়, প্লাস এটা একটু প্যানিকও হয়ে যায়। তো সেই ক্ষেত্রে মানে এই কম্বিনেশন গভর্নমেন্ট এবং সাধারণ মানুষের এই কম্বিনেশন ওয়ার্ক গুলো চলতেছে আর কি। ধন্যবাদ। জি, আনোয়ার হোসেন, ধন্যবাদ। দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে। আমাদের অতিথিবৃন্দের কাছ থেকে সর্বশেষ দুজনের কাছে দুটি প্রশ্ন থাকবে আমাদের। তারপর আবারও বলে রাখছি, সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন, মানবতার কল্যাণে নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পর্যায়ের যারা আছে তাদের জন্য পবিত্র রমজান মাসে আজকে আমাদের 8ম রমজান, আর সার্চের 8ম আজকের এই পর্বে আপনাদের সকলকে আমি অবগত করছি। রমজান মাসে ইফতার এবং সেহরি খাদ্য সামগ্রী বিতরণ করবে সার্চ অর্গানাইজেশন। সার্চের বন্ধুরা যারা আছে তারা তো অবশ্যই, এবং সার্চের শুভাকাঙ্ক্ষী আপনারা যারা আছেন, তারা যারা এই মহৎ কাজের সাথে যুক্ত হতে চান, নিশ্চয়ই আমাদের সাথে যোগাযোগ করবেন। সকলকে আহ্বান জানাচ্ছি। বন্ধুরা, আমাদের সাথে উপস্থিত ছিলেন সুদূর লন্ডন থেকে জনাব আনোয়ার হোসেন এবং ঢাকা থেকে নিউজ 24 সিনিয়র রিপোর্টার বাবু কামরুজ্জামান। বাবু কামরুজ্জামান, আপনার কাছে একদমই শেষ প্রশ্ন, এবং ছোট্ট করে যদি আপনি আমাকে বলেন, সংবাদকর্মী হিসেবে দেশ মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন নিরলসভাবে, কিন্তু এই কাজে কিন্তু বর্তমান সময়ের প্রেক্ষাপট যদি বিবেচনা করি, অবশ্যই অনেক ঝুঁকি আছে। এই যে কাজটি করছেন, এটা কি ভালোবাসার জায়গা থেকে, নাকি যে আমি জব করছি এটা আমার দায়িত্ববোধ? আর এই কাজ করতে গিয়ে পারিবারিক ভাবে কোনো বাধার সম্মুখীন হচ্ছেন কিনা, যে যেও না, চাকরি ছেড়ে দাও, অথবা এরকম কোনো কিছু পরিস্থিতির শিকার হতে হচ্ছে কিনা? বাবু কামরুজ্জামান। ধন্যবাদ আপনাকে। আসলে এটি ওই যে একটু আগে আপনাকে যেমন বলছিলাম যে জীবন আর জীবিকার দ্বন্দ্বের মতো এক ধরনের দ্বন্দ্বপূর্ণ অবস্থান আর কি।
তো আসলে আমাদের অবশ্যই পেশাগতভাবে আসলে আমরা যারা এই পেশায় আসছি, আমি মনে করি যে আমার ব্যক্তিগতটা যদি বলি, সবাই না হলেও বেশিরভাগ ক্ষেত্রে আমি যতটুকু জানি যে এক ধরনের প্যাশন থেকে যার যেটা ভালো লাগে সে সেই পেশাটা বেছে নেয়। বেশিরভাগ মানুষ তাই করে এবং তাই করা উচিত আপনি দীর্ঘমেয়াদে টিকে থাকার জন্য। এবং এখানে আনোয়ার ভাই রয়েছেন, আনোয়ার ভাই নিশ্চয়ই সেটা ভালোবেসেই তিনি লন্ডনে গিয়েছেন সেটি পড়ার জন্য। তো এটা যদি ভালোবেসে উনি না যান তাহলে ওই কাজটা তার আসলে যে ধরনের রিটার্ন পাওয়ার কথা, যে ধরনের ফিডব্যাক পাওয়ার কথা সেটা তিনি পাবেন না। তো আমি আমার মনে করি যে আমি সংবাদকর্মী পেশাটা আসলে বেছেই নিয়েছিলাম, এটা নট বাই চয়েস, ইট ওয়াজ মানে নট বাই চান্স। সরি, আবার আমি রিপিট করছি, যেটা আমি বাই চান্স চাকরিটা পেয়ে গেলাম, একজন আমাকে দিল আমি করলাম, অথবা কেউ একজন আমাকে জোর করে দিল করলাম, এটা বাই চান্স চাকরিটা পাওয়া নয়, এটা আমার আসলে বাই চয়েস। হ্যাঁ, এটাকে আমি ওন করতাম, এটাকে আমি পছন্দ করতাম, ইট ওয়াজ মাই প্যাশন। তো এই প্যাশন থেকে আসলে এই চাকরিতে আসা, সেক্ষেত্রে এটা আমার ভালোবাসার একটা অবশ্যই জায়গা। বিশেষ করে গণমাধ্যমে কাজ করতে পারা এক ধরনের প্যাশন ছিল আমার ভেতরে, যে কারণে আমি কিন্তু শুরু করেছিলাম রেডিও দিয়ে, রেডিও এবং একেবারেই শুরু পত্রিকায় কন্ট্রিবিউটিং করতাম যখন আমি স্টুডেন্ট, ছাত্র অবস্থায়। এরপরে একটি রেডিওতে আমি ফুল টাইম চাকরি দিয়ে শুরু করি, সে এফএম রেডিও। এরপরে কিন্তু আমি একটি টেলিভিশনে শুরু করি, সেটি এর আগে আমি চ্যানেল 24 নামে আরো একটি টেলিভিশন, দুটোর নামই আসলে 24, চ্যানেল 24, সেখানে 5.5 বছর কাজ করি এবং এরপরে কিন্তু আমি এখন চ্যানেল 24। তো আমার একটা দীর্ঘ পথ পরিক্রমা, এবং এই পরিক্রমায় আমার ভালোবাসা ছিল বলে আমি আসলে এই পেশায় থেকেছি এবং সেই ভালোবাসা থেকে কাজটা করি। আর এই সময়ে আমরা কিন্তু মানে পালিয়ে যাওয়া যেটা, সেটি আমার কাছে মনে হয় যে মানুষের সব থেকে বড় সত্তা হচ্ছে তার বিবেক সত্তা আর কি, যে বিবেকের কাছে সে কতখানি দায়বদ্ধ। যেমন আমার কাছে, আমি যদি এখন চাইলে হয়তো আমি বলতে পারতাম অফিসের দিকে যে আমি অসুস্থ, আমার শরীর খারাপ, আমি যাচ্ছি না, আমি যাব না, এটা বলে হয়তো পালিয়ে যাওয়ার সুযোগ ছিল। অথবা আমি গ্রামে গেলাম বেড়াতে, বেড়াতে গিয়ে আমি বললাম যে আমি আটকা পড়ে গেলাম, আমি আসলাম না, এরকম একটা কিছু অজুহাত। তো আমাদের পেশায় আসলে সেই অজুহাত না, সেটা ভালোবাসা থেকে আসলে কাজটা করছি। কারণ চাইলে তো অজুহাত খুঁজে বের করাই যায় নানা রকম, সেটি আসলে খোঁজার চেষ্টা করিনি বা সেটি মনে হয়নি। তবে পরিবার থেকে আমাকে বলা হয়েছে যে যত সময় গড়িয়েছে আমরা দেখেছি যে এটি শুরুর দিকে কিন্তু বাংলাদেশে আসেনি, তখন কিন্তু আমরা কাজ করছি, তখন আমরা ভাবছি বাংলাদেশে হয়তো এটি আসবেন। তো আমাদের ওই এতটা সংখ্যা ছিল না, কিন্তু যখন আক্রমণের খবর, একই সাথে মৃত্যুর খবর আসতে থাকলো, তখন কিন্তু আমাদের পরিবার পরিজন থেকে, ইভেন আমার মা আমাকে হয়তো বলতেন যে প্রয়োজনে চাকরি ছেড়ে চলে আসো, কারণ জীবনটাই তো সব থেকে মূল্যবান, চাকরি করে কি হবে। তো এখন বিষয় হচ্ছে আমার স্ত্রীও হয়তো আমাকে বলেছে, তবে সে কখনো না করেনি, যেটি আমার উপর ছেড়ে দিয়েছে বারবার। তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে এই দুর্যোগের সময় পিছিয়ে যাওয়ার কিছু নেই, কারণ প্রকৃতির বিরুদ্ধে আসলে আমরা যেতে পারি না। আমার যদি দুর্ভোগ হবার থাকে, সেক্ষেত্রে আমি যদি এখন লন্ডন থাকতাম, কথার কথায় লন্ডন কিন্তু একটি স্বপ্নের দেশ, হ্যাঁ, বিলেতে চলে যাওয়া, তো বিলেতে গিয়েও কিন্তু আমি সংক্রমিত হচ্ছি বা আমার দেশের কেউ সংক্রমিত হচ্ছে, সেক্ষেত্রে আমি আমার গ্রামে চলে গেলে আমাকে হবে না এরকম কোনো নিশ্চয়তা নেই। তার থেকে বরং মানে দুর্যোগে পিছিয়ে না গিয়ে তার সাথে মোকাবেলা করা বা পরিস্থিতি থেকে পালিয়ে না গিয়ে, আমার কাছে মনে হয় যে সবসময় প্রতিকূল পরিবেশে সেটি মোকাবেলা করাটাই বুদ্ধিদীপ্ত কাজ, এবং সেই মোকাবেলা করার চেষ্টা করছি আমরা। যারা, শুধু আমি করছি ব্যাপারটা এরকম না, আমার কাছে অসংখ্য কলিগ রয়েছে, অসংখ্য কারো সংবাদ রয়েছে, আরো অনেকগুলো টেলিভিশন, অনেকগুলো পত্রিকার রিপোর্টাররা হয়তো বাসা থেকে সংবাদ সংগ্রহের চেষ্টা করছেন, তারা এই মুহূর্তে অনলাইনে করার সুযোগ রয়েছে কারো, বেশিরভাগেরই হয়তো সেই সুযোগ রয়েছে। আমরা আসলে সেই সুযোগ নেই, আমাদেরকে মাঠে যেতেই হচ্ছে। ইভেন আমি ব্যাংকগুলোতে যাচ্ছি, ব্যাংকের ভিড় নিয়ে রিপোর্ট করতে হচ্ছে। তো সব মিলে আসলে আমি বাজারে যাচ্ছি, আমি পাবলিক প্লেসে যাচ্ছি, এখন যতটুকু সম্ভব সতর্কতা মোকাবেলা করে, অবশ্যই একটা ঝুঁকি নিয়েই যাচ্ছি, এটা নিয়ে যাচ্ছি, কিন্তু মনোবলের জায়গাটা কেন জানি না কাজ করে যে না, এই দুর্যোগে পালানোর সুযোগ নেই, এই দুর্যোগকে আমি মোকাবেলাই করতে চাই সামনে থেকে। অনেকেই তো করছে, চিকিৎসকরা করছে, অনেক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা করছে, স্বাস্থ্যকর্মীরা করছে, নার্স রয়েছে, তো তাদেরও তো পরিবার রয়েছে। তো এখান থেকে না পালিয়ে আসলে এই সিস্টেমের সাথে অ্যাডপ্ট করা বা মোকাবেলা করাটাই আমার কাছে মনে হচ্ছে যে আমার বিবেক আমাকে সেটি দেবে। জি বাবু কামরুজ্জামান, আমরা অনুষ্ঠানের একদমই শেষ মুহূর্তে অবস্থান করছি। আমরা যাচ্ছি আবারও সেই লন্ডন থেকে যুক্ত আছেন জনাব আনোয়ার হোসেন। আনোয়ার ভাই, আপনার জন্য একদমই শেষ প্রশ্ন। উচ্চ শিক্ষার জন্য অবস্থান করছেন সুদূর লন্ডনে এবং দীর্ঘ সময় যাবত সেখানে স্টাডি করছেন। আপনার জন্য আমাদের পক্ষ থেকে অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকবে। কিন্তু প্রশ্ন হলো, উচ্চ শিক্ষা শেষে কি দেশের বাইরে সেটেল হওয়ার পরিকল্পনা আছে, নাকি দেশে এসে কিছু করতে চান? একদম ছোট্ট করে যদি বলেন।
আনোয়ার ভাই কি শুনতে জনাব পাচ্ছেন? আনোয়ার হোসেন। আপনাকে শুনতে পাচ্ছি, কিন্তু ইয়াকে শুনতে পাই না। আমার মনে হয় যে আমি সহযোগিতা করতে পারি উপস্থাপককে, যেহেতু যান্ত্রিক ত্রুটি রয়েছে আপনাদের এই মুহূর্তে, এরকম জি হয় যান্ত্রিক ত্রুটি থাকে, জি যেহেতু দর্শকদের কথাও আমরা আসলে দর্শকদের এইগুলো পাচ্ছি না। তো আনোয়ার জি ভাই, আসলে উপস্থাপক আপনাকে যেটি জানতে চাচ্ছে যে আপনার আসলে উচ্চশিক্ষা শেষ করে দেশে সেটেল, মানে ফিরে আসার ইচ্ছে নাকি সেখানে থেকে যাবেন, খুব ছোট করে এটি জানতে চাচ্ছিল আপনার কাছ থেকে। ও আচ্ছা। না, আপনার কথা থেকে আপনার একটা উত্তরের মাঝখানে মনে চলে আসছে যে মানুষ যখন একটা জিনিসকে পছন্দ করে আসে বা পছন্দ করে তখন সে এটা মনে প্রাণেই করে। আহ, আপাতত আমার কোনো ইচ্ছা নাই যে ব্যাক করার, এখানে থেকে যাওয়ার ইচ্ছা, বিকজ এখানে অলরেডি সেটেলমেন্ট, এখানে সবকিছু আমার ফ্যামিলি ছোট। আমি বেসিক্যালি আমার অনেক ছোট কাল থেকে একটা ইচ্ছা ছিল যে বাইরের দেশে এসে পড়ালেখা করা। তো আলহামদুলিল্লাহ সেটা কমপ্লিট করে ফেলছি। ওখানে একটা ইনফরমেশন দেওয়া হয়েছে যে এরা আমি এমএসসি করতেছি, আমি আসলে কমপ্লিট করা, আমি আরো 2012-এ কমপ্লিট করে ফেলছি এমএসসি। হয়তো বা আমি এখন হয়তো রিসার্চের জন্য কাজ করতে পারি, বাট এটা একটু টাইম নিচ্ছে আমার, বিকজ যেহেতু এখানে এক দেশ থেকে আরেক দেশে সেটেলমেন্ট, তারপরে চাকরির একটা পজিশন, সবকিছু ঠিক হওয়ার পরে তারপরে যেহেতু আমাদের একটু করতে হবে। তো বাট যেটা মেইনলি যে আমি যে মেসেজটা পাস করতে চাই সেটা হচ্ছে এরকম, যে যেখানেই থাকি, যেখানেই সেটেল হই, বা নিজের প্রয়োজনে বা নিজের ভালো লাগার প্রয়োজনে যেখানে যাই, বা বাংলাদেশটা তো আমাদের, সেখানকে ওই বিষয়টা নিয়েই তো সবচেয়ে বেশি চিন্তা করা বা সবকিছু করা। তো এখানে যে বিষয়টা আমি আসলে একটা কম্পেয়ার করতে চাইছিলাম, যে স্পেশালি আমি অন্য অন্য বিষয়গুলোতে যাব না, এটি হিউজ ম্যাস। তো আমি যেটা স্পেশালি লাইক ভলেন্টিয়ার, যারা চ্যারিটি কাজ করছে আমাদের দেশে, আহ, যারা মানুষের খাদ্য পৌঁছায় দিচ্ছে, যারা মানুষের ওষুধ পৌঁছায় দিচ্ছে, সেবা পৌঁছায় দিচ্ছে বিভিন্ন ভাবে, টাকা পয়সা সবকিছু দিয়ে। তো ওখানে ওখানে কতগুলো ম্যাস, কতগুলো বিষয় আসছে যেগুলো কিনা মেনে নেওয়া যায় না। আপনি নিজে ভালো কাজ করতে যাবেন, সেখানে যদি উল্টো খারাপ কাজ করা শুরু করেন, সেলফি তুলেন, সেলফি করার জন্য মানুষকে বিরক্ত করেন, তাহলে দেখা যাচ্ছে যে এটা দানের চেয়ে আরো বেশি হয়ে যায়। যে বিষয়টা আমি আবার বলতে চাই সেটা হচ্ছে, আমরা যারা এখানে, যারা ইউকে তে যারা ভলেন্টিয়ার কাজ করে, তারা সত্যি সত্যি ভালোবেসে ভলেন্টিয়ার কাজ করে। ভলেন্টিয়ার আপনারা জাস্ট বলা হবে যে অনলাইনে বলা হচ্ছে যে কোম্পানিগুলো বলে যে আমরা ভলেন্টিয়ার একটা টিম গঠন করতে চাই, তোমরা কে কে আগ্রহী চলে আসো। সবাই আগ্রহ চলে আসে, কারো কোনো ব্যাকগ্রাউন্ড নাই, রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ড, পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, কোনো কিছু নাই। সাধারণ মানুষ হিসেবে, অ্যাজ এ হিউম্যান হিসেবে, যে আমার এটা দায়িত্ব, এটা আমি করতে হবে। তো ওই দায়িত্ব থেকে সবাই করে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে কারো কারো কোনো পোস্ট থাকে না ইয়াতে, কারো ফেসবুকে, কারো ইনস্টাগ্রামে, কারো ইয়াতে পজিশনে থাকে না যে আমি এতজন লোককে ইনভাইট করছি, এতজন লোককে আমি হেল্প করছি, এইজন লোকের সাথে আমি গ্রুপ চ্যাট করছি, তাদের সাথে আমি সময় স্পেন্ড করছি, এগুলো থাকে না। তো আমি রিকোয়েস্ট করব যারা আমাদের বাংলাদেশে আছে, যারা এটা মহৎ উদ্যোগ, মহৎ কাজ যে করা, মহৎ উদ্যোগটা, মহৎ কাজটা মানবিক ভাবে করা উচিত, এবং মানবিক ভাবে করেন, সেটা বিনিময়টা আপনারাও পেয়ে যাবেন। জি আনোয়ার ভাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একদমই অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা, একদম শেষ কথায় এক কথায় আপনি সকলের উদ্দেশ্যে, এই করোনা পরিস্থিতিতে সবাই খুব বিপর্যস্ত জীবন যাপন করছে, এবং আমরা বাঙালিরা বিশেষ করে যারা অতি সাধারণ মানুষ, তারা বাসায় অবস্থান করার চেষ্টা করছে। সকলের উদ্দেশ্যে মেসেজ স্বরূপ একদম সংক্ষিপ্ত করে যদি কিছু বলেন জনাব আনোয়ার হোসেন, একদম মেসেজ স্বরূপ সর্বশেষ কথা সকলের উদ্দেশ্যে। সম্ভবত আনোয়ার হোসেন প্রশ্নটি শুনতে পাননি। এখন আমি কারো কথাই শুনছি না, সরি। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? সেক্ষেত্রে আনোয়ার হোসেন শুনতে পাচ্ছেন? আমাকে কি শুনতে পান? আমার মনে হয় যে উপস্থাপকের দৃষ্টি আকর্ষণ করছে, আনোয়ার হোসেন শুনতে পাচ্ছেন না আসলে আমাদের কারো কথাই সম্ভবত।
তো সেক্ষেত্রে আমাদের যেহেতু যান্ত্রিক গোলযোগ রয়েছে, আপনি আপনার মতো করে শেষ কথা হিসেবে আপনি বা আমাকে যদি কোনো প্রশ্ন থাকে আমরা বোধহয় শেষ করতে পারি। শুনতে পাচ্ছেন? সম্ভবত জনাব আনোয়ার হোসেন উপস্থাপক কি আমাকে আমাদেরকে শুনতে পাচ্ছেন? আমাকে কি শুনতে পাচ্ছেন? না, আমাকেও শুনতে পাচ্ছেন না। আমি উপস্থাপকের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। তাহলে আমার মনে হয় যে যেহেতু আমরা দীর্ঘ সময় একটি লাইভ টক শো শেষ পর্যায়ে, আপনার যদি আমাকে কোনো শেষ প্রশ্ন থাকে করতে পারেন, অথবা না হলে আপনি অনুষ্ঠানটি শেষ করতে পারেন। আমার যেহেতু যান্ত্রিক ত্রুটি রয়েছে বা কাজ করছে। জি বন্ধুরা, আমাদের সাথে যুক্ত ছিলেন সেই লন্ডন থেকে জনাব আনোয়ার হুসাইন। আমরা সংযুক্তি সম্ভবত নেটওয়ার্ক জনিত কারণে আমরা ওনার সাথে কথা শেষ অংশে একদমই সর্বশেষ যে মেসেজ স্বরূপ প্রশ্নটি ছিল তিনি আমাদেরকে উত্তর দিতে পারেনি। আমরা ধরে নিচ্ছি তিনি তার অনেক অনেক শুভকামনা থাকবে সকলের প্রতি। বাবু কামরুজ্জামান, আপনার প্রতি আমার একদমই সর্বশেষ প্রশ্ন। সার্চের আয়োজন সম্বন্ধে আপনি নিশ্চয়ই অবগত আছেন। সামাজিক সংগঠন হিসেবে বিভিন্ন ধরনের কাজ করছে এবং মানবতার কল্যাণে কাজ করে যাবে, এবং আপনাদের অনেক অনেক শুভকামনা আমরা কামনা করি। এবং আপনি আপনার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশের মানুষ এবং সর্বসাধারণের উদ্দেশ্যে মেসেজ স্বরূপ আপনার কি বক্তব্য? একদম এক কথায় সর্বশেষ বক্তব্য যদি বলেন। আসলে আমরা সবাই সর্বসাধারণেরই অংশ, আপনি আমি, আমরা সবাই সাধারণ। আমরা যেটি করতে পারি একজন আরেকজনকে শেয়ার করতে পারি। সার্চ নিয়ে আমি জানি আপনাদের একটি চমৎকার একটি সংগঠন, আমার নিজেরও যেহেতু সুযোগ হয়েছিল, আমার স্ত্রী নিজেও আপনাদের সার্চের সংগঠনের একজন অন্যতম কর্মী, এবং আমারও যাওয়ার সুযোগ হয়েছিল আপনার এলাকায় আপনাদের সার্চের যে নানামুখী সামাজিক কর্মকাণ্ড, সেটি আমার ভীষণ ভালো লেগেছে। এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে সার্চ এরকম একটি আয়োজন করছে। হয়তো নানান রকম যান্ত্রিক ত্রুটি থাকবেই, কিন্তু হয়তো এটি একটি ছোট উদ্যোগ, কিন্তু এই ধরনের উদ্যোগগুলোই কিন্তু ছোট ছোট করে সবাই করলে সবার কাছে গিয়ে পৌঁছায়। এবং আপনার আঞ্চলিকভাবে এটি কিন্তু একটি বড় শক্তির জায়গা। এবং আপনারা নির্দিষ্ট এলাকায় কাজ করছেন, এরকম প্রত্যেকের এলাকায় যদি এরকম সামাজিক সংগঠনগুলো শক্তভাবে কাজ করে, তাহলে কিন্তু মানুষের মধ্যে সচেতনতা বাড়বে, মানুষের মধ্যে এ ধরনের কাজ করার স্পৃহা আরো বাড়বে, এবং আমরা নানান রকম অসামাজিক কর্মকলাপ থেকে বিরত থাকবো। কারণ এই ধরনের প্রতিটি সাংস্কৃতিক সংগঠন, সামাজিক সংগঠনগুলো কিন্তু আমাদেরকে এই ধরনের বার্তাই দেয়। তো আপনাদের এই উদ্যোগকে অবশ্যই আমি সাধুবাদ জানাই, স্বাগত জানাই, সার্চের জন্য শুভকামনা জানাই। সবার উদ্দেশ্যে বলা এইটুকুই বলতে পারি, এখানে আনোয়ার ভাই সম্ভবত আমাদের সাথে আবারও যুক্ত হয়েছেন, আমরা তাকে আবারও পেয়েছি। শেষ কথা হিসেবে বলতে চাই, আমি নিজেও একজন সাধারণ মানুষ, খুবই সাধারণ, এবং একজন সংবাদ কর্মী দাবি করি। আমি সবসময় কর্মী বললে নিজেকে কেন জানি স্বস্তি পাই, যে আসলে কাজ করতে হবে আমাদের সবাইকে। তো এক্ষেত্রে এই যে একটা পরিস্থিতি, এর মধ্যে সবাই সতর্ক থাকতে হবে, সচেতনতা অবলম্বন করতে হবে, এর কোনো বিকল্প নেই। এটি আসলে একটি প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে ঝড়ের সাথে কিন্তু আপনি আসলে ঝড়ের সামনে গিয়ে আপনি যত বড় শক্তিশালী হন, দাঁড়িয়ে মোকাবেলা করবেন, সেটি কিন্তু আসলে সুযোগ আমাদের নেই। তো প্রকৃতি আমাদেরকে নানান ভাবে শিক্ষা দেয়, এই শিক্ষাটা নেওয়া আমাদের জন্য জরুরি। আমি মনে করি যে বিশ্বায়নের এই যুগে আমরা কিন্তু এক দেশ আরেক দেশের সাথে খুব নিবিড় ভাবে জড়িত, গ্লোবাল ভিলেজ। এই গ্লোবাল ভিলেজে আমাদের আর এই বার্তাটি আমার কাছে পরিষ্কার হয়েছে যে আমরা এই একা ভালো থাকা বা একক দেশ হিসেবে, আমি অনেক উন্নত দেশ, আমি অনেক ধনী রাষ্ট্র, আমি ভালো আছি, আমার পাশের দেশ খারাপ থাকলো, এই মেসেজটি মনে হয় প্রকৃতি আমাদেরকে জানিয়ে গেল যে আমি শুধু ভালো আছি, অন্য খারাপ থাকলে আমার কিছু আসে যায় না। ৭,০০০ মাইল দূরের জার্মানি ভালো থাকলো, আমি খারাপ থাকলাম, জার্মানি মনে করলো তাতে আমার কিছু আসে যায় না, ব্যাপারটি আর এই পর্যায়ে নেই। আসলেই বার্তাটি এরকম যে আমি ভালো থাকতে হলে আমাদেরকে ভালো থাকতে হবে। তো সারা পৃথিবীর মানুষ যদি ভালো থাকে, প্রত্যেকেই যদি আসলে কল্যাণমূলক একটি জায়গায় পৌঁছাতে হবে, সেই বার্তাটি আমার কাছে মনে হলো প্রকৃতি আমাদেরকে দিয়ে যাচ্ছে। এবং করোনা ভাইরাস সেই বার্তাই দিয়ে গেল যে আসলে পৃথিবীতে সবাইকে সমবেত হয়ে বাঁচতে হবে। আমরা যে এই যে ধনী গরিব, কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ, নানান রকম বৈষম্য, এবং এক দেশের সাথে এক দেশের যে পারমাণবিক যুদ্ধ বলি, মারণাস্ত্র, এক দেশ আরেক দেশকে আক্রমণ চালাচ্ছে, জ্বালানি তেল নিয়ে রাজনীতি হচ্ছে, এরকম নানাবিধ যে পলিটিক্স করে আমরা যে উন্নয়নশীল দেশগুলোকে যেন মাথা তুলে না দাঁড়াতে পারে, এই যে নানান রকম বিশ্বায়নের পলিটিক্স, সেই পলিটিক্স বা বলবো যে একেবারেই ন্যারো পলিটিক্স, সেই চিন্তা থেকে আমার মনে হয় বের হয়ে আসার সুযোগ এসেছে। সেখানে
প্রত্যেককে বুঝতে হবে যে আমি আসলে অনেক শক্তিশালী রাষ্ট্র মানেই আমার জীবনে কোনো দুর্যোগ আসবে না, ব্যাপারটা এরকম নয়। তো আমরা সবাই মিলে আসলে কল্যাণমূলক ভাবে সবার কল্যাণ নিশ্চিত না করলে, আজকে যদি আমি একটা প্রোডাক্ট তৈরি করি, এই প্রোডাক্টে ভেজাল মিশিয়ে দিলাম, এটা আমার দেশ খাবে না, হয়তো আপনার দেশে পাঠিয়ে দিলাম, কিন্তু আমার দেশে ভুলে কেউ খেয়ে ফেললো, এটা কিন্তু আসলে আলটিমেটলি সবাই ক্ষতিগ্রস্ত হবে। সো ভেজাল চিন্তা থেকে, বাজে চিন্তা থেকে আমাদেরকে আসলে সুস্থ চিন্তায় আসতে হবে, সুস্থ মানসিকতার হতে হবে, মানুষের জন্য ভাবতে হবে, আসলে মানুষের পাশে থাকতে হবে। এই মেসেজটি আসলে এই প্রাকৃতিক দুর্যোগ আমাদেরকে জানিয়ে গেল। আমার কাছে মনে হয় এর আগে এত বড় ভাবে এই ধরনের দুর্যোগ এভাবে আসেনি, এবং আমরা দেখছি যে কার্বন নিঃসরণ কমে যাচ্ছে, পৃথিবী বিশুদ্ধ হচ্ছে, অন্যান্য প্রাণী যারা রয়েছে, বন জঙ্গলে যেসব প্রাণী রয়েছে, সেখানেও এক ধরনের আমার মনে হয় যে স্বস্তি ফিরেছে। তো মানুষ এত বুদ্ধিমান একটা প্রাণী, শ্রেষ্ঠ জীব, তারা যদি চায় যে আসলে অন্যের ক্ষতি না করেও যে ভালো থাকতে হবে আমাদের, সেটি আসলে মূল মেসেজ আমার কাছে মনে হচ্ছে। এটি সবার উদ্দেশ্যে বলা। সবাই ভালো থাকুক এই প্রত্যাশা করি, এই দুর্যোগ কেটে যাক এবং আমরা একে অপরের কল্যাণে কাজ করি, সেই প্রত্যাশায় আমি আমার কথা শেষ করছি। জি, বাবু কামরুজ্জামান, অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত ছিলেন নিউজ 24 এর সিনিয়র রিপোর্টার বাবু কামরুজ্জামান, এবং আমাদের সাথে যুক্ত ছিলেন লন্ডন থেকে জনাব আনোয়ার হুসাইন। সম্মানিত অতিথি দ্বয়, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের এই আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আপনাদের প্রতি কৃতজ্ঞতা, এবং আপনাদের এই প্রাণবন্ত আলোচনা দর্শকরা শুনেছে, নিশ্চয়ই দর্শক উপকৃত হবে। এবং দর্শক বন্ধুরা আপনারা যারা আছেন, অন্যরা যারা আমাদের আজকে লাইভটি দেখতে পারেনি, এবং আমাদের অতিথিবৃন্দ আপনাদেরকে অনুরোধ করব, এবং যারা দর্শকরা আছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা যার আইডি থেকে আমাদের এই লাইভটি শেয়ার করবেন, তাহলে হয়তো আরো অনেক মানুষ এই লাইভটি দেখতে পাবে এবং এখান থেকে অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে এবং উপকৃত হবে। এবং বন্ধুরা, আজকে একদম আসলে আবারও আমরা আমাদের উপস্থাপককে হারিয়ে ফেললাম যান্ত্রিক ত্রুটির কারণে। আমরা বলে বিদায় না ফালা। আনোয়ার ভাই, আপনাকেও, আপনার সাথে পরিচয় হলো, এর আগে তো আমার দেখা হয়নি। ধন্যবাদ আপনাকেও, ভালো থাকবেন, আমরা আবারও উপস্থাপককে পেয়েছি। উপস্থাপক যদি আমার মনে হয় শেষ কথা বলে বিদায় নিয়ে নিলে ভালো হয়। আমরা একদমই বিদায় বেলা আমরা খুঁজে পেয়েছি আমাদের জনাব আনোয়ার হোসেন ভাই, ওনাকে আমরা কানেক্টেড করেছি। আনোয়ার হোসেন ভাই শেষ বেলায় আমাদের সাথে এসেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আর দর্শকের উদ্দেশ্যে আমরা যে কথাটি বলছিলাম, যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো মন্তব্য থাকে, আপনারা অবশ্যই আগামী পর্বগুলো দেখবেন এবং করবেন। আমরা অবশ্যই আমাদের অতিথিবৃন্দের কাছ থেকে সেই উত্তরগুলো আমরা সংগ্রহ করে নিব, এবং আমাদের এই লাইভ দেখবেন প্রতিদিন বিকাল একই সময়ে আমরা ফিরে আসবো। এবং সকলের উদ্দেশ্যে আমার একটাই কথা, সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন সার্চ একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন, মানবতার কল্যাণে কাজ করছে, এবং যারা সমাজের সাধারণ নিরপেক্ষ মানুষ আছেন, নিশ্চয়ই যদি এই কাজগুলা ভালো হয়ে থাকে আপনারা সাধুবাদ জানাবেন। আর যদি আপনাদের কোনো পরামর্শ থাকে, নিশ্চয়ই আপনারা আমাদেরকে জানাবেন, এবং আমাদের অনুষ্ঠান পরিচালনায় যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করবেন, এমনটাই আমরা প্রত্যাশা করি। এবং সার্চ মানবতার কল্যাণে অল্প কিছুদিনের মধ্যেই বিভিন্ন ত্রাণ বিতরণ কার্যক্রম, অর্থাৎ ইফতার এবং সেহরির খাদ্য সামগ্রী বিতরণ করবে, আপনারা জানেন। এই কার্যক্রমের প্রতিও যদি আপনাদের কারো কোনো পরামর্শ থাকে নিশ্চয়ই আমাদেরকে দিবেন, আমরা সাধ্যমতো চেষ্টা করব আপনাদের পরামর্শ অনুযায়ী পরিচালনা করার জন্য। বন্ধুরা, আগামী দিন আমরা একই সময় ফেরত আসবো নতুন একজন অতিথি নিয়ে, যার কাছ থেকে আমরা অনেক মূল্যবান কথা শুনবো, এবং আপনাদের এই দেশের এই ক্রান্তি লগ্নে দল মত নির্বিশেষে সকলকে নিয়ে সরকারকে সহযোগিতা করে আমরা যেন মানবতার কল্যাণে কাজ করতে পারি, আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি, এবং যার জায়গা থেকে ব্যক্তিগতভাবে যে দায়িত্বটুকু আছে আমাদেরকে, যে ঘরে থাকার যে নির্দেশনা দেওয়া আছে, আমরা যেন অবশ্যই ঘরে থাকি। আর সুস্থ থাকার জন্য আমাদের জন্য যে ইমিউনিটি বাড়াতে হবে, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য যে খাবারগুলো গ্রহণ করার কথা বলা হয়েছে, সেই খাবারগুলোর জন্য আমরা গ্রহণ করি, বিশেষ করে আমিষ জাতীয় খাবার, পুষ্টিকর খাবার, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই, এবং রেগুলার এক্সারসাইজ করতে হবে, টেনশন মুক্ত থাকতে হবে, এবং সঠিক ঘুম হতে হবে। এই বিষয়গুলো যেন আমরা খেয়াল রাখি, এইগুলা খেয়াল করে যেন আমরা চলতে পারি, তাহলে আমরা থাকবো সুস্থ। ইনশাল্লাহ আগামী সুন্দর সুস্থ দিন দেখার অপেক্ষায় রইলাম আমরা। বন্ধুরা, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আগামীকাল একই সময় একই পর্বে নতুন কোন অতিথিদেরকে নিয়ে দেখা হবে আমাদের আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।